নরেন অবাক হয়ে চেয়ে রইল। বিজয়ের প্রশ্নের জবাব দেওয়া হলো না। চোখের হিংস্র দৃষ্টি শুধু মানুষ কেন, অনেক জানোয়ারে পর্যন্ত বুঝতে পারে। সুতরাং এই লোকটি যত সোজা মানুষই হোক এবং সংসারের অভিজ্ঞতা তার যত অল্পই থাকুক, এ কথাটা সে এক নিমেষেই টের পেল যে ওই চেয়ারে বসে থাকা পিতা পুত্রের চোখের চাহনিতে আর যেভাবেই প্রকাশ করুক, হৃদয়ের প্রীতি প্রকাশ করেনি। এরা যে তার প্রতি প্রসন্ন ছিলেন না তা সে জানত। সেই মাইক্রোস্কোপটা বিজয়াকে দেখাতে এসে সে নিজের কানেই অনেক কথা শুনে গিয়েছিল, এবং রাসবিহারী চাকরের হাতে যেদিন তার দাম পাঠিয়েছিলেন সেদিনও হিতোপদেশ ছলে বৃদ্ধ কম কটু কথা শুনিয়ে আসেননি। কিন্তু সে যখন সত্যিই ঠকিয়ে যায়নি এবং জিনিসটা যখন আজ 200 জায়গায় 400 ঘুরিয়ে আনতে পারে যাচাই হয়ে গেছে, তখন সেদিক দিয়ে কেন যে এখনো তাঁদের রাগ থাকবে তা সে ভেবে পেল না। আর এই বসন্তের ভয় দেখিয়ে যাওয়া, কিন্তু সে তো ভয় দেখিয়ে যায়নি, বরঞ্চ ঠিক উল্টো। এ মিথ্যা আর কেউ প্রচার করেছে বা বিজয়ার নিজের মুখেই প্রকাশ পেয়েছে, তা ঠিক করার আগেই বিলাসবিহারী আর একবার চিৎকার করে উঠল। ভৃত্য কালীপদ বোধহয় নিছক কৌতূহল বশেই পর্দায় একটুখানি ফাঁক করে মুখ বাড়িয়েছিল। বিলাসের চোখ পড়তেই সে একেবারে হিন্দি গর্জন ছাড়ল। খুব সম্ভব হিন্দি ভাষায় বেশি রাগ প্রকাশ পায়। এই শুয়ার কা বাচ্চা, একটু কুর্সি লাও। ঘরের সকলেই চমকে উঠল। কালীপদ শুয়োর কা বাচ্চা এবং লাও কথাটার মানে বুঝতে পারল, কিন্তু কুর্সি বস্তুটি যে কি তার আন্দাজ করতে না পেরে সে ঘরের মধ্যে ঢুকে একবার এদিকে একবার ওদিকে মুখ ফেরাতে লাগল। বৃদ্ধ রাসবিহারী এতক্ষণে নিজেকে সংবরণ করে নিয়েছিলেন। ও ঘর থেকে একটা চেয়ার নিয়ে এসো কালীপদ, বাবুকে বসতে দাও। রোগা মানুষের ঘর, অমন হেস্টি হয়েও না বিলাস। টেম্পার লুজ করা কোনো ভদ্রলোকের পক্ষে শোভা পায় না। মানুষ এতে টেম্পার লুজ করে না তো করে কি সে শুনি? হারামজাদা চাকর, বলা নেই কওয়া নেই এমন একটা অসভ্য লোককে ঘরে এনে ঢোকালে যে ভদ্রমহিলার সম্মান রাখতে পর্যন্ত জানে না। হঠাৎ প্রচণ্ড ধাক্কায় মাতালের যেমন নেশা ছুটে যায়, বিজয়ারও ঠিক তেমনি জ্বরের আচ্ছন্ন ঘোরটা ঘুচে গেল। সে নিঃশব্দে নরেনের হাত ছেড়ে দিয়ে দেওয়ালের দিকে মুখ করে পাশ ফিরে শুল। কালীপদ তাড়াতাড়ি একখানা চেয়ার এনে রাখতে যেতেই নরেন্দ্র বিছানা ছেড়ে উঠে এসে তাতে বসল। রাসবিহারী বিজয়ার মুখের ভাব লক্ষ্য করতে ত্রুটি করেননি। তিনি একটু প্রসন্ন হাসি হেসেই ছেলেকেই উদ্দেশ্য করে আবার বললেন, আমি সমস্তই বুঝি বিলাস। এক্ষেত্রে তোমার রাগ হওয়াটা যে অস্বাভাবিক নয়, বরঞ্চ খুবই স্বাভাবিক, তাও মানি। কিন্তু এটা তোমার ভাবা উচিত ছিল যে সবাই ইচ্ছা করে অপরাধ করে না। সকলেই যদি সব রকম রীতি নীতি আচার ব্যবহার জানতো, তাহলে ভাবনা ছিল কি সেই জন্যে রাগ না করে শান্তভাবে মানুষের দোষ ত্রুটি সংশোধন করে দিতে হয়। না বাবা, এরকম ইম্পার্টিনেন্স সহ্য হয় না। তাছাড়া আমার এ বাড়ির চাকরগুলো হয়েছে যেমন হতভাগা তেমনি বজ্জাত। কালই আমি বেটাদের সব দূর করে তবে ছাড়বো। এর মন খারাপ হয়ে থাকলে যে কি বলে তার ঠিকানাই নেই। আর শুধু ছেলেকেই বা দোষ দেব কি? আমি বুড়ো মানুষ, আমি পর্যন্ত অসুখ শুনে কিরকম চঞ্চল হয়ে উঠেছিলুম। বাড়িতেই হলো একজনের বসন্ত, তার উপর উনি ভয় দেখিয়ে গেলেন। না, আমি কোনো রকম ভয় দেখিয়ে যাইনি। আলবাত ভয় দেখিয়ে গেছেন। কালীপদ সাক্ষী আছে। কালীপদ ভুল শুনেছে। নরেনের কথার প্রত্যুত্তরে বিলাস আরও কি একটা কাণ্ড করতে যাচ্ছিল, কিন্তু রাসবিহারী তাকে থামিয়ে দিলেন। কি করো বিলাস? উনি যখন অস্বীকার করছেন তখন কি কালীপদকে বিশ্বাস করতে হবে? নিশ্চয়ই ওর কথা সত্যি। এই সামান্য অসুখেই মাথা হারিও না বিলাস, ধীর হও। মঙ্গলময় জগদীশ্বর যে শুধু আমাদের পরীক্ষা করবার জন্যই বিপদ পাঠিয়ে দেন। বিপদে পড়লে তোমরা সকলের আগে এই কথাটাই কেন ভুলে যাও আমি ভেবে পাইনি।
আর তাই যদি একটা ভুল অসুখের কথা বলেই থাকেন তাতেই বা কি? কত পাশ করা ভালো ভালো বিচক্ষণ ডাক্তারের যে ভ্রম হয়, উনি তো ছেলে মানুষ। যাক, জ্বর তো তাহলে অতি সামান্যই আপনি বলছেন, চিন্তা করবার তো কোনো কারণ নেই, এই তো আপনার মত। আমার বলায় কি আসে যায় বলুন? আমার ওপর তো নির্ভর করছেন না, বরং তার চেয়ে কোনো ভালো পাশ করা বিচক্ষণ ডাক্তার দেখিয়ে তার মতামত নেবেন। তুমি কার সঙ্গে কথা কইছো মনে করে কথা কয়েও বলে দিচ্ছি। এই ঘর না হয়ে আর কোথাও হলে তোমার বিদ্রুপ করা। এই লোকটার কারণে অকারণে প্রথম থেকেই একটা ঝগড়া বাঁধাবার তুমুল কাণ্ড করে তোলবার প্রাণপণ চেষ্টা দেখে নরেন্দ্র বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। কিন্তু কেন, কিসের জন্য, কোথায় তার ব্যবহারের মধ্যে কি অপরাধ ঘটেছে, কিছুতেই সে স্থির করে উঠতে পারল না। আসল কারণ হচ্ছে এই যে কোথায় যে ওই লোকটার অন্তর্দাহ, নরেন্দ্র তা আজও জানত না। বিজয়া এখানে আসার সঙ্গে সঙ্গেই গ্রামের অনুসন্ধিৎসু প্রতিবেশীর দল যখন বিলাসের সাথে তার ভবিষ্যৎ সম্বন্ধের আলোচনায় সময়ের সদ্ব্যবহার করত, তখন ভিন্ন গ্রামবাসী এই নবীন বৈজ্ঞানিকের অখণ্ড মনোযোগ কীটাণুকীটের সম্বন্ধ নিরূপণেই ব্যস্ত থাকত। গ্রামের লোকের কথা তার কানে পৌঁছত না। তারপরে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার দিনে যখন কথাটা পাকা হয়ে রাষ্ট্র হতে কোথাও বাকি রইল না, তখন সে কলকাতায় গেছে। আজ বাবা ছেলের কথার ভঙ্গিতে মাঝে মাঝে কি যেন একটা অনির্দিষ্ট এবং অস্পষ্ট ব্যথার মতো তার কাছে বাজছিল বটে, কিন্তু চিন্তা করে তাকে সুস্পষ্ট করে দেখবার সময় কিংবা প্রয়োজন কিছুই তার ছিল না। ঠিক এই সময়ে বিজয়া এদিকে মুখ ফেরালো। আমি যতদিন বাঁচব আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব, কিন্তু এরা যখন অন্য ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করা ঠিক করেছেন, তখন আর আপনি নিরর্থক অপমান সইবেন না। কিন্তু ফিরে যাওয়ার পথে দয়ালবাবুকে একবারটি দেখে যাবেন। কথাটা বলে প্রত্যুত্তরের অপেক্ষা না করেই সে আবার মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। রাসবিহারী অনেক আগেই আসল ব্যাপারটা বুঝেছিলেন। তিনি তৎক্ষণাৎ বলে উঠলেন, বিলক্ষণ, তুমি যাকে ডেকে পাঠিয়েছ তাকে অপমান করা কার সাধ্য? তারপর ছেলেকে নানা রকমভাবে ভর্ৎসনার মধ্যে দিয়ে বারবার এই কথাটাই প্রচার করতে লাগলেন যে অসুখের গুরুত্ব কল্পনা করে উৎকণ্ঠায় বিলাসের হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে, এবং সঙ্গে সঙ্গে একমাত্র ও অদ্বিতীয় নিরাকার পরমব্রহ্মের উদ্দেশ্য সম্বন্ধে অনেক আধ্যাত্মিক ও নিগূঢ় তত্ত্বকথার মর্মোদ্ঘাটন করিয়ে দেখিয়ে দিলেন। নরেন্দ্র কোনো কথা বলল না। বাবা ও ছেলের থেকে তত্ত্বকথা ও অপমানের বোঝা নিঃশব্দে দুই স্কন্ধে ঝুলিয়ে নিয়ে উঠে দাঁড়ালো এবং লাঠি ও ছোট ব্যাগটি হাতে করে তেমনি চুপ করে ঘর থেকে বেরিয়ে গেল। রাসবিহারী পিছন থেকে ডেকে বললেন, নরেন্দ্রবাবু, আপনার সঙ্গে একটা জরুরি আলোচনা করবার আছে। বলেই তাড়াতাড়ি উঠে ছেলেকে অপ্রতিদ্বন্দ্বী একমাত্র এবং অদ্বিতীয় রূপে বিজয়ার ঘরের মধ্যে বসিয়ে রেখে তাড়াতাড়ি তার অনুসরণ করে নিচে নেমে গেলেন। নরেন্দ্রকে পাশের একটা ঘরে বসিয়ে ভূমিকাচ্ছলে বললেন, 5 জনের সামনে তোমাকে বাবুই বলি আর যাই বলি বাবা, এটা কিন্তু ভুলতে পারি নে, তুমি আমাদের সেই জগদীশের ছেলে। বনমালী জগদীশ দুজনেই স্বর্গীয় হয়েছেন, শুধু আমিই পড়ে আছি। কিন্তু আমরা 3 জনে যে কি ছিলাম সে আভাস তো তোমাকে সেদিনই দিয়েছিলাম, কিন্তু খুলে বলতে পারি নে নরেন, আমার বুক যেন ফেটে যেতে চায়। নরেন্দ্র চুপ করে রইল। হঠাৎ রাসবিহারীর আর একদিনের কথাগুলো যেন মনে পড়ায় বলে উঠলেন, ওই দরকারি যন্ত্রটা বিক্রি করায় আমি সত্যিই তোমার উপর বিরক্ত হয়েছিলাম নরেন। কিন্তু দেখো বাবা, এই বিরক্ত হয়েছিলাম কথাটা বড় রূঢ়। হয়নি বলতে পারলেই সাংসারিক হিসাবে হয় ভালো, বলতে শুনতে সব দিকেই নিরাপদ। কিন্তু যাক, আমার দ্বারা যা অসাধ্য তা নিয়ে দুঃখ করা বৃথা। কত লোকের অপ্রিয় হই,
কত লোকে গাল দেয়, বন্ধুরা বলেন বেশ। মিথ্যা বলতে যখন কোনো কালেই পারলে না রাসবিহারী, তখন তা বলতেও আমরা বলি নে, কিন্তু একটু ঘুরিয়ে বললেই যদি গালমন্দ হতে নিস্তার পাওয়া যায়, তাই কেন করো না? আমি শুনে অবাক হয়ে ভাবি, বাবা, যা ঘটেনি তা বানিয়ে বলা যায়, ঘুরিয়ে বলা যায় কি করে? এরা আমার ভালোই চায়, তা বুঝি, কিন্তু সেই মঙ্গলময় আমাকে যে ক্ষমতা থেকে বঞ্চিত করেছেন, সে অসাধ্য সাধন করি বা আমি কেমন করে? যাক বাবা, নিজের সম্বন্ধে আলোচনা করতে আমি কোনোদিনই ভালোবাসি নে, এতে আমার বড় বিতৃষ্ণা। পাছে তুমি দুঃখ পাও, তাই এত কথা বলা। আর একটা কথা কি জানো নরেন, এই সংসারে চিরকাল আছি বটে, চুল পাকিয়েও ফেললাম সত্য, কিন্তু কি করলে, কি বললে এখানে সুখ সুবিধে মেলে, তা আজও এই পাকা মাথাটায় ঢুকলো না। নইলে তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছিলাম, এ কথা মুখের ওপর বলে তোমার মনে আজ ক্লেশ দেব কেন? যা সত্য তাই বলেছেন, এতে দুঃখ করবার তো কিছুই নেই। না 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 না, ও কথা বলো না নরেন, কঠোর কথা মনে বাজে বই কি, যে শোনে তার তো বাজেই, আর যে বলে তারও কম বাজে না বাবা। জগদীশ্বর! কিন্তু তারপরেও আর চুপ করে থাকতে পারলাম না। ভাবলাম সে কি কথা, সে অনেক দুঃখেই নিজের অমন আবশ্যকীয় জিনিসটা বিক্রি করে গেছে, তার মূল্য যাই হোক, কিন্তু কথা যখন দেওয়া হয়েছে তখন আর তো ভাবাও চলে না, দাম দিতেও বিলম্ব করা চলে না। মনে মনে বললাম, আমার বিজয়া মা, যখন ইচ্ছে যতদিনে ইচ্ছে টাকা দিন, কিন্তু আমি টাকাটা পাঠিয়ে দিই। সে বেচারা যখন ওই টাকা নিয়েই তবে বিদেশে যাবে, একটা দিনও তো আর দেরি করা কর্তব্য নয়। তার উপর সে যখন আমার জগদীশের ছেলে। তার কি দাম দেবার ইচ্ছা ছিল না? না 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 না, সে কথা তো আমার মনে হয় নরেন, কিন্তু তবে কি জানো, থাক। কথাটা বলে রাসবিহারী হঠাৎই চুপ করে গেলেন। 400 টাকায় যাচাই করার কথাটা একেবারে নরেনের জিভের গোড়ায় এসে পড়ল, কিন্তু সেই সঙ্গেই কেমন একটা কষ্ট বোধ হওয়ায় এ সম্বন্ধে আর কোনো কথা সে বলল না। রাসবিহারী এইবার দরকারি কথাটা পারলেন। তিনি লোক চিনতেন। নরেনের আজকের কথাবার্তায় ও ব্যবহারে তাঁর ঘোর সন্দেহ জন্মেছিল যে এখনো আসল কথাটা সে জানে না, এবং এই সকল অন্যমনস্ক উদাসীন প্রকৃতির মানুষগুলোর একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিলে নিজে থেকে খোঁজ করেও এরা কোনোদিনই কিছুই জানতে চায় না। বিলাসের আচরণে আজ আমি যেমন দুঃখ তেমনি লজ্জা বোধ করেছি। ওই মাইক্রোস্কোপটার কথাই বলি, বিজয়া একবার যদি তার মত নিয়ে সেটা কিনতো, তাহলে তো কোনো কথাই উঠতে পারত না। তুমিই বলো দেখি, এ কি তার কর্তব্য ছিল না? তার অসুখের খবর পেয়ে বিলাস যে কিরকম উৎকণ্ঠিত হয়ে উঠেছে, এ তো আমার বুঝতে বাকি নেই। হওয়াই স্বাভাবিক, সমস্ত ভালো মন্দ, সমস্ত দায়িত্ব শুধু তারই মাথার উপরে। চিকিৎসা এবং চিকিৎসক স্থির করা তো তারই কাজ, তার অমতে তো কিছুই হতে পারে না। বিজয়া নিজেও তো অবশেষে তা বুঝলেন, কিন্তু দুদিন পূর্বে চিন্তা করলে তো এসব অপ্রিয় ব্যাপার ঘটতে পারত না। নিতান্ত বালিকা নয়, ভাবা তো উচিত ছিল। কেন যে উচিত ছিল তা তখনও পর্যন্ত বুঝে উঠতে না পেরে নরেন বৃদ্ধের প্রশ্নে সায় দিতে পারল না, কিন্তু তবুও তার বুকের ভেতরটা আশঙ্কায় তোলপাড় করতে লাগল। অথচ বুঝে নেবার মতো কথাও তার কণ্ঠ দিয়ে বের হলো না। সে শুধু শঙ্কিত দুই চোখ বৃদ্ধের মুখের দিকে মেলে নিঃশব্দে চেয়ে রইল। বিলাসের মনের অবস্থা বুঝে মনের মধ্যে কোনো গ্লানি রাখতে পাবে না। আর একটা অনুরোধ আমার এই রইল নরেন, এদের বিবাহ তো বৈশাখেই হবে। যদি কলকাতাতেই থাকো, শুভকর্মে যোগ দিতে হবে, তা বলে রাখলাম। নরেন্দ্র কথা বলতে পারল না, শুধু ঘাড় নেড়ে জানালো আচ্ছা। রাসবিহারী যখন
পুলকিত চিত্তে অনেক কথা বলতে লাগলেন। এ বিবাহ যে মঙ্গলময়ের একান্ত অভিপ্রেত এবং বর কন্যার জন্মকাল থেকেই যে স্থির হয়েছিল, এবং এই প্রসঙ্গে বিজয়ার পরলোকগত পিতার সাথে তার কি কি কথা হয়েছিল, এবং এই প্রাচীন ইতিহাস বিবৃত করতে করতে হঠাৎ রাসবিহারী বলে উঠলেন, ভালো কথা, কলকাতাতেই কি এখন থাকা হবে? একটু সুবিধে টুবিধে হবার কি আশা? হ্যাঁ, একটা বিলাতি ওষুধের দোকানে সামান্য একটা কাজ পেয়েছি। বেশ বেশ বেশ, ওষুধের দোকান, কাঁচা পয়সা, টিকে থাকতে পারলে আখেরে গুছিয়ে নিতে পারবে। আজ্ঞে হ্যাঁ। তাহলে মাইনেটা কিরকম দিচ্ছে? পরে বেশি কিছু দিতে পারে, এখন 400 টাকা মাত্র দেয়। 400? বেশ বেশ বেশ, শুনে বড় সুখী হলাম। এদিকে বেলা বেড়ে উঠছিল দেখে নরেন্দ্র উঠে দাঁড়াল। দয়ালবাবুর 2-4টে বসন্ত দেখা দিয়েছিল, তাকে একবার দেখতে যেতে হবে। নরেন্দ্র রাসবিহারী বাবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা, সেই পরেশ ছেলেটি কেমন আছে বলতে পারেন? রাসবিহারী অম্লান মুখে জানালেন, তাকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে কেমন আছে বলতে পারেন না। দুজনেই ঘর থেকে বেরিয়ে এলেন। তাকে আবার একবার উপরে যেতে হবে। ছেলে তখনও অপেক্ষা করে আছে। সে চিকিৎসার কি ব্যবস্থা করল তারও খবর নেওয়া প্রয়োজন। বারান্দার শেষ পর্যন্ত এসে নরেন মুহূর্তের জন্য একবার স্থির হয়ে দাঁড়াল। তারপর ধীরে ধীরে ফিরে এসে রাসবিহারীকে বলল, আপনি আমার হয়ে বিলাসবাবুকে একটা কথা জানাবেন। বলবেন, প্রবল জ্বরে মানুষের আবেগ নিতান্ত সামান্য কারণে উচ্ছ্বসিত হয়ে উঠতে পারে। বিজয়ার সম্বন্ধে ডাক্তারের মুখের এই কথাটা তিনি যেন অবিশ্বাস না করেন। কথাটা বলেই সে মুখ ফিরিয়ে একটু দ্রুত গতিতেই চলে গেল। স্নান নেই, আহার নেই, মাথার উপর কড়া রৌদ্র। মাঠের উপর দিয়ে নরেন্দ্র দিগড়ায় চলেছিল, কিন্তু কিছুই তার ভালো লাগছিল না। তাই চলতে চলতে নিজেকে নিজে সে বারবার প্রশ্ন করছিল, তার কিসের গরজ? কে একটা স্ত্রীলোক তার শ্রদ্ধার পাত্রকে দেখবার জন্য অনুরোধ করেছে বলেই সে যাকে কখনো চোখেও দেখেনি তাকে দেখবার জন্য এই রৌদ্রের মধ্যে মাঠ ভাঙছে। এই অন্যায় অনুরোধ করবার যে তার এক বিন্দু অধিকার ছিল না, তা মনে করে তার সর্বাঙ্গ জ্বলতে লাগল, এবং তা রক্ষা করতে যাওয়াও নিজের সম্মানের হানিকর এও সে বারবার নিজেকে বলতে লাগল। অথচ মুখ ফিরিয়ে চলেও যেতে পারল না। এক পা করে সে দিগড়ার দিকে এগোতেই লাগল, এবং কিছুক্ষণ পরে সেই নিতান্ত স্পর্ধিত অনুরোধটাকেই বজায় রাখতে নিজের বাড়ির দরজায় এসে উপস্থিত হল। এক টুকরো কাগজের উপর নরেন নিজের নামের সঙ্গে তার বিলাতি ডাক্তারি খেতাবটা জুড়ে ভিতরে পাঠিয়ে দিয়েছিল। সেইটা পাঠ করে দয়াল অত্যন্ত সন্ত্রস্ত হয়ে উঠলেন। এত বড় একটা ডাক্তার পায়ে হেঁটে তাকে দেখতে এসেছেন, এ তাঁর নিজেরই যেন একটা অশোভন স্পর্ধা ও অপরাধের মতো ঠেকল, এবং একেই বঞ্চিত করে নিজে এই বাড়িতে বাস করছেন এই লজ্জায় কি করে যে মুখ দেখাবেন ভেবে পেলেন না। কিছু পরে একজন গৌরবর্ণ দীর্ঘকায় ছিপছিপে যুবক যখন তাঁর ঘরে এসে ঢুকল, তখন মুগ্ধ নেত্রে অবাক হয়ে চেয়ে রইলেন। তার মনে হল ব্যাধি তাঁর যাই হোক এবং যত বড়ই হোক, আর ভয় নেই, এ যাত্রা তিনি বেঁচে গেলেন। বস্তুত রোগ অতি সামান্য, চিন্তার কিছুমাত্র কারণ নেই আশ্বাস পেয়ে তিনি উঠে বসলেন। এমনকি ডাক্তার সাহেবকে ট্রেনে তুলে দিতে স্টেশন পর্যন্ত সঙ্গে যাওয়া সম্ভব হবে কিনা ভাবতে লাগলেন। বিজয়া নিজে শয্যাগত হয়েও তাকে ভুলে যায়নি, সেই অনুরোধ করে পাঠিয়ে দিয়েছে শুনে কৃতজ্ঞতায় আনন্দে দয়ালের চোখ ছলছল করে উঠল।
দেখতে দেখতে এই নবীন চিকিৎসক ও প্রাচীন আচার্যের মধ্যে আলাপ জমে উঠল। নরেন্দ্রর চিত্তের মাঝে আজ অনেকখানি গ্লানি জমা হয়ে উঠেছিল, কিন্তু বৃদ্ধের সন্তোষ, সহৃদয়তা এবং অন্তরের সুচিতার সংস্পর্শে তার অর্ধেক পরিষ্কার হয়ে গেল। কথায় কথায় সে বুঝল এই লোকটির ধর্ম সম্বন্ধীয় পড়াশোনা যদিও নিতান্তই যৎসামান্য, কিন্তু ধর্ম বস্তুটিকে বৃদ্ধ বুক দিয়ে ভালোবাসেন এবং সেই অকৃত্রিম ভালোবাসাই যেন ধর্মের সত্য দিকটার প্রতি তাঁর চোখের দৃষ্টিকে অসামান্য রূপে স্বচ্ছ করে দিয়েছে। কোনো ধর্মের বিরুদ্ধেই তার নালিশ নেই এবং মানুষ খাঁটি হলেই যে সকল ধর্মই তাকে খাঁটি জিনিসটি দিতে পারে এই কথা তিনি অকপটে বিশ্বাস করেন। এরূপ অসাম্প্রদায়িক মতবাদ বিলাসবিহারীর কানে গেলে তাঁর আচার্যপদ বহাল থাকত কিনা ঘোর সন্দেহ, কিন্তু বৃদ্ধের শান্ত সরল ও বিদ্বেষলেশহীন কথা শুনে নরেন্দ্র মুগ্ধ হয়ে গেল। রাসবিহারী ও বিলাসবিহারীরও তিনি অনেক গুণগান করলেন। তিনি যারই কথা বলেন তাঁরই মতো সাধু পুরুষ তিনি আর দ্বিতীয় দেখেননি। বৃদ্ধের মানুষ চিনবার এই অদ্ভুত ক্ষমতা লক্ষ্য করে নরেন্দ্র মনে মনে হাসল। পরিশেষে বিলাসের প্রসঙ্গেই তিনি আগামী বৈশাখে বিবাহের উল্লেখ করে অত্যন্ত পরিতৃপ্তির সাথে জানালেন যে সে উপলক্ষে তাঁকেই আচার্যের দায়িত্ব গ্রহণ করতে হবে। এই বিজয়ার অভিলাষ এবং এই বিবাহই যে ব্রাহ্ম সমাজে বিবাহের যথার্থ আদর্শ হওয়া উচিত, এই প্রকার অভিমত প্রকাশ করতেও তিনি বিরত হলেন না। কিন্তু বৃদ্ধ সৌভাগ্য ও আনন্দের আতিশয্যে নিজে এত দূর বিহবল হয়ে না উঠলে অত্যন্ত অনায়াসেই দেখতে পেতেন এই শেষের আলোচনা কি করে তাঁর শ্রোতার মুখের উপর কালির পর কালি ঢেলে দিচ্ছিল। স্নানাহারের জন্য তিনি নরেন্দ্রকে যৎপরনাস্তি পীড়াপিড়ি করেও রাজি করতে পারলেন না। ঘণ্টা দেড়েক পরে নরেন্দ্র যখন যথার্থ শ্রদ্ধা ভরে তাঁকে নমস্কার করে বেরিয়ে গেল, তখন কোথায় যে তার ব্যথা, কেন যে তার সমস্ত মন উদ্ভ্রান্ত বিপর্যস্ত, সমস্ত সংসার এমন তিক্ত বিস্বাদ হয়ে গেছে, তা জানতে তার বাকি রইল না। নদী পার হতেই বাম দিকে অনেক দূরে জমিদার বাড়ির সৌধ চূড়া দেখে আর একবার নতুন করে তার দুই চোখ জ্বলে গেল। সে মুখ ফিরিয়ে নিয়ে সোজা মাঠের পথ ধরে রেলওয়ে স্টেশনের দিকে দ্রুত পায়ে চলতে লাগল। আজ এমন হঠাৎ এত বড় আঘাত না খেলে সে হয়তো এত সত্বর নিজের মনটাকে চিনতে পারত না। এতদিন তার জানা ছিল এ জীবনে তার হৃদয় একমাত্র শুধু বিজ্ঞানকেই ভালোবেসেছে। সেখানে কোনো কালে আর কোনো জিনিসেরই জায়গা মিলবে না, এইটা নিঃসংশয়ে বিশ্বাস করত বলেই জগতের অন্যান্য সমস্ত কামনার বস্তুই তার কাছে একেবারে তুচ্ছ হয়ে গিয়েছিল। কিন্তু আজ আঘাত খেয়ে যখন ধরা পড়ল হৃদয় তারই অজ্ঞাত সারে আর একটা বস্তুকে এমনই একান্ত করে ভালোবেসেছে, তখন ব্যথায় ও বিস্ময়ে শুধু চমকে গেল না, নিজের কাছেই নিজে যেন অত্যন্ত ছোট হয়ে গেল। আজ কোনো কথারই যথার্থ মানে বুঝতে তার বাধল না। বিজয়ার সমস্ত আচরণ, সমস্ত কথাবার্তাই যে প্রচ্ছন্ন উপহাস, এবং এই নিয়ে বিলাসের সাথে না জানি সে কতই হেসেছে, কল্পনা করে তার সর্বাঙ্গ লজ্জায় বার করে শিউরে উঠতে লাগল। এই তো সেদিন যে তার সর্বস্ব গ্রহণ করে পথে বের করে দিতেও এক বিন্দু দ্বিধা করেনি, তারই কাছে দৈন্য জানিয়ে তার শেষ সম্বলটুকু বিক্রয় করতে যাবার চরম দুর্মতি তার কোন মহাপাপে জন্মেছিল।
নিজেকে সহস্র ধিক্কার দিয়ে কেবলই বলতে লাগলো, এ আমার ঠিকই হয়েছে। যে লজ্জাহীন সেই নিষ্ঠুর রমণীর একটা সামান্য কথায় নিজের সমস্ত কাজকর্ম ফেলে এত দূর ছুটে আসতে পারে, তার পক্ষে এই শাস্তি উপযুক্তই হয়েছে। বেশ করেছে। বিলাস তাকে অপমান করে বাড়ির বাইরে বের করে দিয়েছে। বেশ করেছে। নরেন স্টেশনে পৌঁছে দেখল যে মাইক্রোস্কোপটা এত দুঃখের মূল, সেইটাকে নিয়েই কালীপদ দাঁড়িয়ে আছে। সে কাছে এসে বলল, ডাক্তারবাবু, মাঠান আপনাকে এইটা পাঠিয়ে দিয়েছেন। কেন? কেন তা কালীপদ জানত না, কিন্তু জিনিসটা যে ডাক্তারবাবুর এবং একেই লক্ষ্য করে যত প্রকারের অপ্রিয় ব্যাপার ঘটে গেছে, সামনে এবং দরজার পেছন থেকে কিছুই কালীপদর অবিদিত ছিল না। সে বুদ্ধি খাটিয়ে হাসি মুখে বলল, আপনি ফিরে চেয়েছিলেন যে? না, চাইনি। দাম দেবার টাকা আমার নেই। কালীপদ বুঝল এ অভিমানের কথা। সে অনেক দিনের চাকর। টাকা কড়ি সম্বন্ধে বিজয়ার মনের ভাব এবং আচরণের বহু দৃষ্টান্ত সে চোখে দেখেছে। সে তার সেই জ্ঞানটুকু আরও একটু ফলাও করে, একটু হেসে, একটু তাচ্ছিল্যের ভাবে বলল, ভারী তো দাম। মাঠানের কাছে 200-400 টাকা আবার টাকা নাকি? নিয়ে যান আপনি। যখন জোগাড় করতে পারবেন দামটা পাঠিয়ে দেবেন। অর্থ সম্বন্ধে তার প্রতি বিজয়ার এই অযাচিত বিশ্বাস নরেন্দ্রর ক্রোধটাকে একটু নরম করে আনলেও তার কণ্ঠস্বরের তিক্ততা দূর করতে পারল না। না না, তুমি ফিরিয়ে নিয়ে যাও কালীপদ, আমার দরকার নেই। 200 টাকার বদলে 400 টাকা আমি দিতে পারবো না। না ডাক্তারবাবু, তা হবে না। আপনি সঙ্গে নিয়ে যান, আমি গাড়িতে তুলে দিয়েই যাব। এই জিনিসটা সম্বন্ধে তার নিজের একটুখানি বিশেষ গরজ ছিল। বিলাসকে সে দু চক্ষে দেখতে পারত না বলে তার প্রতি অনেকটা আক্রোশবশত ওই নরেনের প্রতি তার এক প্রকার সহানুভূতি জন্মেছিল। সেই জন্য দারোয়ানকে দিয়ে পাঠাতে বিজয়া আদেশ করলেও কালীপদ নিজে যেচে এতটা পথ এই ভারী বাক্সটা বয়ে এনেছিল। নরেন্দ্র মনে মনে ইতস্তত করছে কল্পনা করে সে আরও একটু কাছে ঘেঁষে গলাটা খাটো করে বলল, আপনি নিয়ে যান ডাক্তারবাবু। মাঠানের কি খেয়াল গেল দামটা আপনাকে ছেড়ে দিতেও পারে। এই ইঙ্গিত শুনে নরেন্দ্র অগ্নিকুণ্ডের মতো জ্বলে উঠল। কিন্তু প্ল্যাটফর্মের উপর আরও লোকজন ছিল বলে সে যাত্রা কালীপদর একটা ফাঁড়া কেটে গেল। নরেন্দ্র কোনো মতেই নিজেকে সংবরণ করে নিল। এই, তুমি যাও আমার সম্মুখ থেকে। কথাটা বলেই নরেন্দ্র মুখ ফিরিয়ে আর একদিকে চলে গেল। কালীপদ হতবুদ্ধি বিহবলের মতো কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। ব্যাপারটা যে কি হলো তার মাথায় ঢুকল না। মিনিট 15 পরে গাড়ি আসলে নরেন্দ্র যখন উঠে বসল তখন কালীপদ আস্তে আস্তে সেই ফার্স্ট ক্লাস কামরার জানলার কাছে এসে ডাকল, ডাক্তারবাবু। নরেন্দ্র অন্যদিকে চেয়েছিল। মুখ ফেরাতেই কালীপদর মলিন মুখের ওপর চোখ পড়ল। চাকরটার প্রতি নিরর্থক রূঢ় ব্যবহার করে সে মনে মনে নিজেও একটু অনুতপ্ত হয়েছিল। আবার কি? কালীপদ এক টুকরো কাগজ আর পেন্সিল বার করে বলল, আপনার ঠিকানাটা একটু যদি। আমার ঠিকানা নিয়ে কি করবে? আমি কিছু করব না, মাঠান বলে দিলেন। বেরো সামনে থেকে বলছি, পাজি নচ্ছার কোথাকার। বোধ করি মাঠানের নামেই নরেন্দ্রর আত্মবিস্মৃতি ঘটেছিল। কালীপদ চমকে দুপা পিছিয়ে গেল এবং পরক্ষণেই বাঁশি বাজিয়ে গাড়ি ছেড়ে দিল।
সে ফিরে এসে যখন উপরের ঘরে এলো, তখন বিজয়া খাটের বাজুতে মাথা রেখে চোখ বুজে হেলান দিয়ে বসেছিল। পায়ের শব্দে চোখ মেলতেই কালীপদ বললে, ফিরিয়ে দিলেন, নিলেন না। বিজয়ার দৃষ্টিতে বেদনা বা বিস্ময়ে কিছুই প্রকাশ পেল না। কালীপদ হাতের কাগজ ও পেন্সিলটা টেবিলের উপর রেখে দিতে দিতে বলল, বাবা কি রাগ! ঠিকানা জিজ্ঞেস করায় যেন তেরে মারতে এলেন। এর উত্তরেও বিজয়া কোনো কথা বলল না। সমস্ত পথটা কালীপদ আপনা আপনি মহলা দিতে দিতে আসছিল। মনিবের আগ্রহের জবাবে সে কি বলবে, কিন্তু সে পক্ষে লেশমাত্র উৎসাহ না পেয়ে সে চোখ তুলে চেয়ে দেখল বিজয়ার দৃষ্টি তেমনই নির্বিকার, তেমনই শূন্য। হঠাৎ তার মনে হলো যেন সমস্ত জেনে শুনেই বিজয়া এই একটা মিথ্যা কাজে তাকে নিযুক্ত করেছিল। তাই সে অপ্রতিভভাবে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে শেষে আস্তে আস্তে বেরিয়ে গেল। পাঁচ ছয় দিনের মধ্যেই বিজয়ার রোগ সেরে গেল বটে, কিন্তু শরীর সারতে দেরি হতে লাগল। বিজয়া ভালো ডাক্তার দিয়ে কড়া ওষুধ ও পথ্যের বন্দোবস্ত করতে ত্রুটি করল না, কিন্তু দুর্বলতা যেন প্রতিদিন বেড়ে যেতে লাগল। এদিকে ফাল্গুন শেষ হতে চলল, মধ্যে শুধু চৈত্র মাসটা বাকি। বৈশাখের প্রথম সপ্তাহেই ছেলের বিয়ে দেবেন রাসবিহারীর এই সংকল্প। কিন্তু পাত্র যত দিন দিন পরিপুষ্ট ও কান্তিমান হয়ে উঠতে লাগলেন, কন্যা তেমনই শীর্ণ মলিন হয়ে যাচ্ছে দেখে রাসবিহারী প্রতিদিন একবার করে এসে উদ্বেগ প্রকাশ করে যেতে লাগলেন। অথচ চেষ্টার কোনো দিকে কিছুমাত্র ত্রুটি হচ্ছে না। তবে এ কি, সেই মাইক্রোস্কোপ ঘটিত ব্যাপারটা বাইরে থেকে কেমন করে না জানি একটু অতিরঞ্জিত হয়েই বাবা ছেলের কানে গিয়েছিল। শুনে ছোট তরফ যতই লাফাতে লাগলো, বড় তরফ ততই তাকে ঠান্ডা করতে লাগলেন। পরিশেষে ছেলেকে তিনি বিশেষ করে সতর্ক করে দিলেন যে এই সব ছোটখাটো বিষয় নিয়ে দাপাদাপি করে বেড়ানো শুধু যে নিষ্প্রয়োজন তাই নয়, তার অসুস্থ শরীরের উপর হাঙ্গামা করতে গেলে এতে বিপরীত ঘটাও অসম্ভব নয়। বিলাস পৃথিবীর আর যত লোককেই তুচ্ছতাচ্ছিল্য করুক, বাবার পাকা বুদ্ধিকে সে মনে মনে খাতির করত, কারণ বাস্তবিক ব্যাপারে সে বুদ্ধির উৎকর্ষতার এত অপর্যাপ্ত নজির রয়ে গেছে যে তার প্রামাণ্য সম্বন্ধে সন্দেহ করা এক প্রকার অসম্ভব। সুতরাং এই নিয়ে বুকের মধ্যে তার যত বেশি গজি উঠতে থাকুক, প্রকাশ্য বিদ্রোহ করতে সাহস করেনি। কিন্তু আর সইল না। সেদিন হঠাৎ অতি তুচ্ছ কারণে সে কালীপদকে নিয়ে পড়ল এবং প্রথমটা এই মারি তো ওই মারি করে অবশেষে তার মাইনে চুকিয়ে দিতে গোমস্তার প্রতি হুকুম করে তাকে ডিসমিস করে দিল। চিকিৎসক বিজয়ার সকাল সকাল যৎকিঞ্চিত ভ্রমণের ব্যবস্থা করেছিলেন। সেদিন সকালে এসে নদীর তীরে একটু ঘুরে ফিরে বাড়ি ফিরতেই কালীপদ এসে বলল, মা, ছোটবাবু আমাকে জবাব দিলেন। কেন? কর্তাবাবু স্বর্গে গেছেন, কিন্তু তেনার কাছে কখনো গালমন্দ খায়নি মা, কিন্তু আজ। কালীপদ ঘন ঘন চোখ মুছতে লাগল। তারপরে কান্না শেষ করে যা বলল তাহার মর্ম এই যে যদিও সে কোনোদিন অপরাধ করেনি, তবুও ছোটবাবু তাকে দু চক্ষে দেখতে পারেন না। ডাক্তারবাবুর কাছে সেই বাক্সটা দিতে যাওয়ার কথা কেন সে নিজে তাকে জানায়নি, কেন সে তাকে ঘরে ডেকে এনেছিল, ইত্যাদি ইত্যাদি নানান কথা। বিজয়া চৌকির উপর অত্যন্ত শক্ত হয়ে বসে রইল। বহুক্ষণ পর্যন্ত একটা কথাও বলল না। পরে জিজ্ঞাসা করল, তিনি কোথায়? কাছারি ঘরে বসে কাগজ দেখছেন। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, তুই কাজ করবে যা। বিজয়া এবার নিজেও ঘরে চলে গেল। ঘণ্টাখানেক পরে জানলা দিয়ে দেখতে পেল বিলাস কাছারি ঘর থেকে বেরিয়ে বাড়ি চলে গেল।
কেন যে আজ সে খবর নিতে বাড়ি ঢুকল না তা সে বুঝল। দয়াল সুস্থ হয়ে আবার নিয়মিত কাজে আসছিলেন। সন্ধ্যার আগে ঘরে ফেরার সময় একদিন বিজয়া তাঁর সঙ্গ নিত এবং কথা কইতে কইতে কতকটা পথ এগিয়ে দিয়ে আবার ফিরে আসত। নরেনের প্রতি দয়ালের মন সম্ভ্রমে কৃতজ্ঞতায় একেবারে পরিপূর্ণ হয়েছিল। পীড়ার কথা উঠলে বৃদ্ধ এই নবীন চিকিৎসকের উচ্ছ্বসিত প্রশংসায় সহস্র মুখ হয়ে উঠতেন। বিজয়া চুপ করে শুনত, কিন্তু কোনো রকম আগ্রহ প্রকাশ করত না বলেই দয়াল মুখ ফুটে বলতে পারতেন না যে তাঁর একান্ত ইচ্ছা তাকে ডাকিয়ে একবার বিজয়ার অসুখের কথাটা জিজ্ঞাসা করা হয়। ভিতরের রহস্য তখনও তার সম্পূর্ণ অগোচর ছিল বলেই বিজয়ার নীরব উপেক্ষায় তিনি মনে মনে পীড়া অনুভব করে হাজার রকম ইঙ্গিতের দ্বারা প্রকাশ করতে চাইতেন। হোক সে ছেলে মানুষ, কিন্তু যেসব নামজাদা বিজ্ঞ চিকিৎসকের দল তোমার মিথ্যে চিকিৎসা করে টাকা এবং সময় নষ্ট করছে, তাদের চেয়ে সে ঢের বেশি বিজ্ঞ, এ আমি শপথ করে বলতে পারি মা। কিন্তু এই গোপন রহস্যের আভাস পেতে তার বেশি দিন লাগল না। দিন 5-6 পরেই একদিন হঠাৎ তিনি বিজয়ার ঘরে এসে বললেন, কালীপদকে আর তো আমি বাড়িতে রাখতে পারি নে মা। কেন? তুমি যাকে বাড়িতে রাখতে পারলে না, আমি তাকে রাখবো কোন সাহসে বলো দেখি মা? কিন্তু সেটাও তো আমারই বাড়ি। হ্যাঁ, তা তো বটেই, আমরা সকলেই তো তোমার আশ্রিত মা। কিন্তু তিনি কি আপনাকে রাখতে নিষেধ করেছেন? দয়াল চুপ করে রইলেন, কোনো জবাব দিলেন না। বিজয়া বুঝতে পারল। তবে আমার কাছেই কালীপদকে পাঠিয়ে দেবেন। সে আমার বাবার চাকর, তাকে আমি বিদায় দিতে পারবো না। কাজটা ভালো হবে না মা, তার অবাধ্য হওয়াও তোমার কর্তব্য নয়। তাহলে আমাকে কি করতে বলেন? তোমাকে কিছুই করতে হবে না, কালীপদ নিজেই বাড়ি যেতে চাচ্ছে। আমি বলি কিছুদিন সে তাই যাক। তবে তাই হোক, কিন্তু যাবার আগে এখানে তাকে একবার পাঠিয়ে দেবেন। দীর্ঘশ্বাসের শব্দে চমকে উঠে বৃদ্ধ মুখ তুলতেই এই তরুণীর মলিন মুখের ওপর একটা নিবিড় ঘৃণার ছবি দেখতে পেয়ে স্তম্ভিত হয়ে গেলেন। সেদিন এ সম্বন্ধে আর কোনো কথা বলতে তাঁর সাহস হল না। এরপর 4-5 দিন দয়ালকে আর দেখতে পাওয়া গেল না। বিজয়া কাছারি ঘরে খবর নিয়ে জানল তিনি কাজেও আসেননি। শুনে উদ্বিগ্ন চিত্তে লোক পাঠিয়ে সংবাদ নেওয়া প্রয়োজন কিনা ভাবছে এমন সময়ে দরজার বাইরে তাঁরই কাশির শব্দে বিজয়া সানন্দে উঠে দাঁড়ালো এবং অভ্যর্থনা করে তাকে ঘরে এনে বসালো। দয়ালের স্ত্রী চিররুগ্ন। হঠাৎ তাঁরই অসুখের বাড়াবাড়িতে কয়েকদিন তিনি বের হতে পারেননি। নিজেকেই রান্না করতে হচ্ছিল, অথচ তাঁর নিরুদ্বেগ মুখের চেহারায় বিজয়া বুঝতে পারল বিশেষ কোনো ভয় নেই। তবুও প্রশ্ন করল, এখন তিনি কেমন আছেন? আজ ভালো আছেন। নরেনবাবুকে চিঠি লিখতে কাল বিকালে এসে তিনি ওষুধ দিয়ে গেছেন। কি অদ্ভুত চিকিৎসা মা! 24 ঘন্টার মধ্যেই পীড়া যেন 12 আনা আরোগ্য হয়ে গেছে। ভালো হবে না? আপনাদের সকলের সোজা বিশ্বাস তার উপরে। সে কথা সত্য, কিন্তু বিশ্বাস তো শুধু শুধু হয় না মা। আমরা পরীক্ষা করে দেখেছি কিনা, মনে হয় ঘরে পা দিলেই যেন সমস্ত ভালো হয়ে যাবে। তা হবে। শুধু তারই চিকিৎসা করে যাননি মা, আরও একজনের ব্যবস্থা করে গেছেন। দয়াল টেবিলের উপর এক টুকরো কাগজ মেলে ধরলেন। একখানা প্রেসক্রিপশন, উপরে বিজয়ার নাম লেখা।
লেখাটুকুর ওপর চোখ পড়া মাত্রই ওই কটা অক্ষর যেন আনন্দের বান হয়ে বিজয়ার বুকে এসে বিঁধল। পলকের জন্য তার সমস্ত মুখ লাল হয়েই একেবারে ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। বৃদ্ধ নিজের কৃতিত্বের পলকে এমন বিভোর হয়েছিলেন যে সেদিকে দৃষ্টিপাতও করলেন না। তোমাকে কিন্তু উপেক্ষা করতে দেব না মা। ওষুধটা একবার পরীক্ষা করে দেখতেই হবে, তা বলে দিচ্ছি। কিন্তু এই যে অন্ধকারে ঢিল ফেলা। ইস, তাই বুঝি? এ কি তোমার নেটিভ ডাক্তার পেয়েছ মা, যে দক্ষিণা দিলেই ব্যবস্থা লিখে দেবে? এ যে বিলাতের বড় পাশ করা ডাক্তার, নিজের চোখে না দেখে যে এরা কিছুই করেন না। এদের দায়িত্ববোধ কি সোজা মা? নিজের চোখে দেখে কি রকম? কে বললে তিনি আমাকে দেখে গেছেন? এ শুধু আপনার মুখের কথা শুনেই ওষুধ লিখে দিয়েছিলেন। না না না, তা কখনোই নয়। কাল যখন তুমি তোমাদের বাগানের রেলিং ধরে দাঁড়িয়েছিলে, তখন ঠিক তোমার সম্মুখের পথ দিয়েই যে তিনি হেঁটে গেছেন। তোমাকে ভালো করেই দেখে গেছেন। বোধহয় অন্যমনস্ক ছিলে বলেই। তার কি সাহেবী পোশাক ছিল? মাথায় হ্যাট ছিল? কে বলবে যে খাঁটি সাহেব নয়? কে বলবে আমাদের স্বজাতি বাঙালি? আমি নিজেই যে হঠাৎ চমকে গিয়েছিলাম মা। সামনে দিয়ে গেছেন, ঠিক চোখের উপর দিয়ে গেছেন, তাকে দেখতে দেখতে গেছেন, অথচ সে একটি বারের বেশি দৃষ্টিপাত পর্যন্ত করেনি। পুলিশের কোনো ইংরেজ কর্মচারী হবে ভেবে বরঞ্চ সে অবজ্ঞায় চোখ নামিয়ে নিয়েছিল। তার হৃদয়ের মধ্যে যে কি ঝড় বয়ে গেল, বৃদ্ধ তার কোনো খবরই রাখলেন না। তিনি নিজের মনে বলে যেতে লাগলেন, মাঝে শুধু চৈত্র মাসটা বাকি। বৈশাখের প্রথম, না হয় বড় জোর দ্বিতীয় সপ্তাহে বিবাহ। বললাম, মায়ের যে শরীর সারে না ডাক্তারবাবু, একটা কিছু ওষুধ দিন যাতে। তার মুখের কথাটা ওইখানেই অসমাপ্ত রয়ে গেল। এভাবে হঠাৎ থেমে যেতে দেখে বিজয়া মুখ তুলে তাঁর দৃষ্টি অনুসরণ করতেই দেখল বিলাস ঘরে ঢুকছে। একটা আলোচনা চলছিল, তার আগমনে বন্ধ হয়ে গেল। ঢোকা মাত্রই বুঝতে পেরে বিলাসের চোখ মুখ রাগে কালো হয়ে উঠল, কিন্তু নিজেকে যথাসাধ্য সংবরণ করে সে কাছে এসে একখানা চৌকি টেনে নিয়ে বসল। ঠিক সামনে প্রেসক্রিপশনটা পড়েছিল। চোখ পড়ায় হাতে নিয়ে সেখানা টেবিলের ওপর থেকে তুলে নিয়ে আগাগোড়া ৩-৪ বার করে পড়ে যথাস্থানে রেখে দিল। নরেন ডাক্তারের প্রেসক্রিপশন দেখছি, এলো কি করে? ডাকে নাকি? কেউই সে কথার উত্তর দিল না। বিজয়া একটু মুখ ফিরিয়ে জানলার বাইরে চেয়ে রইল। বিলাস তখন হিংসায় পুড়ে যাচ্ছে। ডাক্তার ডাক্তার তো নরেন ডাক্তার, তাই বুঝি এদের ওষুধ খাওয়া হয় না? শিশির ওষুধ শিশিতেই পচে, তারপর ফেলে দেওয়া হয়। তা না হয় হলো, কিন্তু এই কলির ধন্বন্তরীটি কাগজখানি পাঠালেন কি করে শুনি? ডাকে নাকি? এ প্রশ্নেরও জবাব কেউ দিল না। সে তখন দয়ালের দিকে চেয়ে বলল, আপনি তো এতক্ষণ খুব লেকচার দিচ্ছিলেন, সিঁড়ি থেকেই শোনা যাচ্ছিল। বলি, আপনি কিছু জানেন? এই জমিদারি সেরেস্তায় বিলাসবিহারীর অধীনে কর্মগ্রহণ করা অবধি দয়াল মনে মনে তাকে বাঘের মতো ভয় করতেন। কালীপদর মুখে শুনতেও কিছু বাকি ছিল না। সুতরাং প্রেসক্রিপশনখানা হাতে করা থেকেই তাঁর বুকের ভেতরটা বাঁশপাতার মতো কাঁপছিল। এখনই প্রশ্ন শুনে মুখের মধ্যে জিভটা তাঁর এমনই আড়ষ্ট হয়ে গেল যে কথা বের হলো না। বিলাস এক মুহূর্ত স্থির থেকে ধমক দিয়ে উঠল। একেবারে যে ভিজে বেড়ালটি হয়ে গেলেন। বলি, জানেন কিছু? চাকরির ভয় যে ভারাক্রান্ত দরিদ্রকে কিরূপ হীন করে তোলে তা দেখলে কষ্ট বোধ হয়। আগে হ্যাঁ, আমি এনেছি। ও, তাই বটে। কোথায় পেলেন সেটাকে?
দয়াল তখন কোনো মতে জড়িয়ে জড়িয়ে ব্যাপারটা বিবৃত করলেন। বিলাস স্তব্ধভাবে কিছুক্ষণ বসে রইল। আচ্ছা, গেল বছরের হিসাবটা আপনাকে সারতে বলেছিলাম, সেটা সারা হয়েছে? আগে দুদিনের মধ্যেই সেরে ফেলবো। হয়নি কেন? বাড়িতে ভারী বিপদ যাচ্ছিল, রাঁধতে হতো, আসতেই পারিনি। আসতেই পারিনি? তবে আর কি, আমাকে রাজা করেছেন। আমি তখনই বাবাকে বলেছিলাম, এসব বুড়ো হাবড়া দিয়ে আমাদের কাজ চলবে না। এতক্ষণ পরে বিজয়া মুখ ফিরিয়ে চাইল। তার মুখের ভাব প্রশান্ত, গম্ভীর, কিন্তু দুই চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছিল। অনুচ্চ কঠিন কণ্ঠে বলল, দয়ালবাবুকে এখানে কে এনেছে জানেন? আপনার বাবা নন, আমি। বিলাস থমকে গেল। তার এরূপ কণ্ঠস্বর সে আগে কখনো শোনেনি, এরূপ চোখের চাউনিও সে আর কখনো দেখেনি। কিন্তু নত হবার পাত্র সে নয়, তাই পলক মাত্র স্থির থেকে জবাব দিল, যেই আনুক আমার জানবার দরকার নেই। আমি কাজ চাই, কাজ। কাজের সঙ্গে আমার সম্বন্ধ। যার বাড়িতে বিপদ, তিনি কি করে কাজ করতে আসবেন? অমন সবাই বিপদের দোহাই পারে, কিন্তু সে শুনতে গেলে তো আমার চলে না। আমি দরকারি কাজ সেরে রাখতে হুকুম দিয়েছিলাম, হয়নি কেন সেই কৈফিয়ত চাই, বিপদের খবর জানতে চাইনি। সবাই মিথ্যাবাদী নয়, সবাই মিথ্যা বিপদের দোহাই দেয় না, অন্তত মন্দিরের আচার্য দেয় না। সে যাই হোক, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করি, যখন জানেন দরকারি কাজ হওয়া চাই, তখন নিজে কেন সেরে রাখেননি? আপনি কেন 4 দিন কাজ কামাই করলেন? কি বিপদ হয়েছিল আপনার শুনি? আমি নিজে খাতা সেরে রাখবো? আমি কামাই করলাম কেন? হ্যাঁ তাই। মাসে মাসে 200 টাকা মাইনে নেন আপনি। সে টাকা তো আমি শুধু শুধু আপনাকে দিই নে, কাজ করবার জন্যেই দিই। আমি চাকর? হ্যাঁ, আমি তোমার আমলা? কাজ করবার জন্য যাকে মাইনে দিতে হয় তাকে ও ছাড়া আর কি বলে? আপনার অসংখ্য উৎপাত আমি নিঃশব্দে সয়ে এসেছি, কিন্তু যত সহ্য করেছি অন্যায় উপদ্রব ততই বেড়ে গেছে। যান, নিচে যান। প্রভু ভৃত্যের সম্বন্ধ ছাড়া আজ থেকে আপনার সঙ্গে আমার আর কোনো সম্বন্ধ নেই। যে নিয়মে আমার অপর কর্মচারীরা কাজ করে, ঠিক সেই নিয়মে কাজ করতে পারলে করবেন, নইলে আপনাকে আমি জবাব দিলুম। আমার কাছাড়িতে আর ঢোকবার চেষ্টা করবেন না। তোমার এত সাহস! দুঃসাহস আমার নয়, আপনার। আমার স্টেটেই চাকরি করবেন আর আমারই ওপর অত্যাচার করবেন? আমাকে তুমি বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আমার চাকরকে আমার বাড়িতেই জবাব দেবেন, আমার অতিথিকে আমার চোখের সামনেই অপমান করবার এ সকল স্পর্ধা আপনার কোথা থেকে জন্মালো? অতিথির বাপের পুণ্য যে সেদিন তার গায়ে হাত দিনি, তার একটা হাত ভেঙে দিনি। নচ্ছার, বদমাইশ, জোচ্চোর, লোফার কথাকার। আর কখনো যদি তার দেখা পাই। আপনি জানেন না, কিন্তু আমি জানি। সেটা আপনার কত বড় সৌভাগ্য যে তার গায়ে হাত দেবার অতি সাহস আপনার হয়নি। তিনি উচ্চ শিক্ষিত বড় ডাক্তার। সেদিন তার গায়ে হাত দিলেও হয়তো তিনি একজন পীড়িত স্ত্রীলোকের ঘরের মধ্যে বিবাদ না করে সহ্য করেই চলে যেতেন। কিন্তু আমার এই উপদেশটা আপনি ভুলেও অবহেলা করবেন না। ভবিষ্যতে তার গায়ে হাত দেবার শখ হলে পিছন থেকে দেবেন, আর তা না হলে আপনার মতো 5-7 জনকে নিয়ে এসে সম্মুখ থেকে দেবেন। কিন্তু বিস্তর চেঁচামেচি হয়ে গেছে, আর না। নিচে থেকে চাকর বাকর দারোয়ান পর্যন্ত ভয় পেয়ে উঠে এসেছে। যান, নিচে যান। বিজয়া প্রত্যুত্তরের অপেক্ষা মাত্র না করে পাশের দরজা দিয়ে ও ঘরে চলে গেল। ছেলের মুখে ব্যাপারটা শুনে রাগে, বিরক্তিতে এবং আশাভঙ্গের নিদারুণ হতাশ্বাসে রাসবিহারীর ব্রহ্মজ্ঞান ও আনুষঙ্গিক ইত্যাদির খোলস এক মুহূর্তে খসে পড়ল। তিনি তিক্ত কটু কণ্ঠে বলে উঠলেন, আরে বাপু, হিন্দুরা যে আমাদের ছোট লোক বলে,
সেটা তো আর মিছে কথা নয়। ব্রাহ্মই হই আর যাই হই, কৈবর্ত তো। বামুন গায়েতের ছেলে হলে ভদ্রতাও শিখতিস। নিজের ভালো মন্দ কিসে হয় না হয় সে কাণ্ডজ্ঞান জন্মাতো। যাও এখন মাঠে মাঠে হাল গরু নিয়ে কুলকর্ম করে বেড়াওগে। উঠতে বসতে তোকে পাখি পড়া শেখালাম যে ভালোই ভালোই কাজটা একবার হয়ে যাক, তারপরে যা ইচ্ছা হয় তাই করিস। কিন্তু তোর সংঘর্ষ হইল না, তুই গেলি তাকে ঘাটাতে। সে হলো রায় বংশের মেয়ে, ডাকসাইতে হরি রায়ের নাতনি, যার ভয়ে বাঘে বলদে এক ঘাটে জল খেত। তুই হাত বাড়িয়ে গেছিস তার নাকে দড়ি পড়াতে। মুখ্য কোথাকার, মান ইজ্জত গেল, এত বড় জমিদারি আশা ভরসা গেল, মাসে মাসে 200 টাকা মাইনে বলে আদায় হচ্ছিল সেও গেল। এখন যা, চাষার ছেলে চাষবাস করে খেগে যা। আবার আমার কাছে এসেছে চোখ রাঙিয়ে তার নামে নালিশ করতে। যা যা, মুখ থেকে সরে যা, হতভাগা বোমবেটে শয়তান। ঘটনাটা না ঘটলেই যে ঢের ভালো হতো তা বিলাস নিজেও বুঝছিল। তাতে বাবারই ভীষণ উগ্র মূর্তি দেখে তার সতেজ আস্ফালন নিভে জল হয়ে গেল। তবুও কি একটু কৈফিয়ত দেওয়ার চেষ্টা করতেই ক্রুদ্ধ বাবা দ্রুত বেগে তার নিজের ঘরে চলে গেলেন। কিন্তু রাগের মাথায় ছেলেকে যাই বলুন, কাজের বেলায় রাসবিহারী রাগের উত্তেজনাতেও কখনো তাড়াহুড়ো করে কাজ মাটি করেননি, আলস্য করেও কখনো ইষ্ট নষ্ট করেননি। তাই সেই দিনটা তিনি ধৈর্য ধরে বিজয়াকে শান্ত হবার সময় দিয়ে পরদিন তার নিজস্ব শান্তি এবং অবিচলিত গাম্ভীর্য নিয়ে বিজয়ার বসবার ঘরে দেখা দিলেন এবং চৌকি টেনে নিয়ে বসলেন। বিজয়ার রাগ ধীরে ধীরে মিলিয়ে গেলে সে নিজের অসংযত রূঢ়তা এবং নির্লজ্জ প্রগল্ভতা মনে করে লজ্জায় মরে যাচ্ছিল। বাড়ির সমস্ত চাকরবাকর এবং কর্মচারীদের সম্মুখে উচ্চ কণ্ঠে সে এই যে একটা নাটকের অভিনয় করে বসল, হয়তোবা এরই মধ্যে তার নানা আকারে পল্লবিত এবং অতিরঞ্জিত হয়ে গ্রামের বাড়িতে বাড়িতে পুরুষ মহলে আলোচিত হচ্ছে এবং পুকুর ও নদীর ঘাটে মেয়েদের হাসি তামাশার ব্যাপার হয়ে উঠেছে। এরই কদর্যতা কল্পনা করে সে সেই অবধি আর ঘরের বাইরে পর্যন্ত আসতে পারেনি। লজ্জা শতগুণে আরও বেড়ে গেল এই মনে করে যে আজ যাকে ভৃত্য বলে প্রকাশ্যে লাঞ্ছনা করতে সংকোচ মানেনি, দুদিন বাদে স্বামী বলে তার গলায় বড়মাল্য পরাবার কথা রাষ্ট্র হতেও কোথাও আর বাকি নেই। তাই রাসবিহারী যখন ধীরে ধীরে ঘরে ঢুকে নিঃশব্দ প্রসন্ন মুখে আসন গ্রহণ করলেন, তখন বিজয়া মুখ তুলে তাঁর দিকে চাইতেও পারল না। কিন্তু এরই জন্য সে প্রত্যেক মুহূর্তেই প্রতীক্ষা করেছিল এবং যেসব যুক্তিতর্কের তরঙ্গ এবং অপ্রিয় আলোচনা আলোড়িত হয়ে উঠবে তার মোটামুটি খসড়াটা কাল থেকেই ভেবে রেখেছিল বলে সে এক প্রকার স্থির হয়েই বসে রইল। কিন্তু বৃদ্ধ ঠিক উল্টো সুর ধরে বিজয়াকে একেবারে অবাক করে দিলেন। তিনি কিছুকাল সময় স্তব্ধ থেকে একটা নিঃশ্বাস ফেলে বললেন, মা বিজয়া, শুনে পর্যন্ত যে আমার কি আনন্দ হয়েছে তা জানাবার জন্য আমি কালই ছুটে আসতাম, যদি না সেই অম্বলের ব্যথাটা আমাকে বিছানায় পেরে ফেলতো। দীর্ঘজীবী হও মা, আমি এই তো চাই, এই তো তোমার কাছে আশা করি। সেই সর্বশক্তিমান মঙ্গলময়ের কাছে শুধু এই প্রার্থনা জানাই, সুখে দুঃখে ভালোতে মন্দতে যেন আমাকে তিনি যা ধর্ম যা ন্যায় তার প্রতি অবিচলিত প্রথা রাখবার সামর্থ্য দেন। কিন্তু এই কথাটা আমি কোনোভাবেই ভেবে পাইনি বিজয়া। বিলাস আমার মতো একটা খোলা ভোলা উদাসীন লোকের ছেলে হয়ে এত বড় পাকা বিষয় হয়ে উঠল কি করে? যার বাপের আজও সংসারে কাজকর্মের জ্ঞান লাভ লোকসানের ধারণাই জন্মালো না, সে এই বয়সের মধ্যেই এরূপ দৃঢ় কর্মী হয়ে উঠল কেমন করে? কি যে তার খেলা, কি যে সংসারের রহস্য, কিছুই বোঝবার জো নেই। কিন্তু কোনো জিনিসেরই তো অত্যন্ত ভালো নয়। জানি বিলাসের কাজ অনন্ত প্রাণ, সেখানে সে অন্ধ, কর্তব্য কর্মে অবহেলা তার বুকে শুলের মতো বাজি।
কিন্তু তাই বলে কি মানির মান রাখতে হবে না? দয়ালের মতো লোকেরও কি ত্রুটি মার্জনা করা আবশ্যক নয়? জানি অপরাধ ছোট বড় ধনী নির্ধন বিচার করে না, কিন্তু তাই বলে কি তাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে? সব বুঝি, কাজ না করাও দোষ, খবর না দিয়ে কামাই করাও খুব অন্যায়, আপিসে ডিসিপ্লিন ভঙ্গ করাও আপিস মাস্টারের পক্ষে বড় অপরাধ। কিন্তু দয়ালকেও কি না মা, আমরা বুড়ো মানুষ, আমাদের সে তেজও নেই জোরও নেই। সাহেবরা বিলাসের কর্তব্যনিষ্ঠার যতই সুখ্যাতি করুক, তাকে যতই বড় মনে করুক, আমরা কিন্তু কিছুতেই ভালো বলতে পারবো না। নিজের ছেলে বলে তো এ মুখ দিয়ে মিথ্যে বের হবে না মা। আমি বলি, কাজ না হয় দুদিন পরেই হতো, না হয় 10 টাকা লোকসানই হতো, কিন্তু তাই বলে কি মানুষের ভুল ভ্রান্তি দুর্বলতা ক্ষমা করতে হবে না? তোমার জমিদারির ভালো মন্দের পরেই যে বিলাসের সমস্ত মন পড়ে থাকে, সে তার প্রত্যেক কথাটিতেই বুঝতে পারি। কিন্তু আমাকে ভুল বুঝো না মা, আমি নিজে সংসার বিরাগী হলেও বিষয় সম্পত্তি রক্ষা করা যে গৃহস্থের পরম ধর্ম তা স্বীকার করি। তার উন্নতি করা আরো ঢের বড় ধর্ম, কারণ সে ছাড়া জগতের মঙ্গল করা যায় না। আর বিলাসের হাতে তোমাদের দুজনের জমিদারির যদি দ্বিগুণ চতুর্গুণ এমনকি 10 গুণ হয় শুনতে পাই, আমি তাতেও বিন্দুমাত্র আশ্চর্য হব না। আর হচ্ছেও, তাই দেখতে পাচ্ছি। সব ঠিক, সব সত্যি, কিন্তু তাই বলে যে বিষয়ের উন্নতিতে কোথাও একটু সামান্য বাধা পৌঁছলেই ধৈর্য হারাতে হবে, সেও যে মন্দ। আমি তাই সেই অদ্বিতীয় নিরাকারের শ্রী পাদপদ্মে বারবার ভিক্ষা জানাচ্ছি মা। তার উদ্ধত অভিনয়ের জন্য যে শাস্তি তাকে তুমি দিয়েছ, তার থেকেই সে যেন ভবিষ্যতে সচেতন হয়। কাজ কাজ, সংসারে শুধু কাজ করতেই কি এসেছি? কাজের পায়ে কি দয়ামায়া বিসর্জন দিতে হবে? ভালোই হয়েছে মা, আজ সে তোমার হাত থেকেই তার সর্বোত্তম শিক্ষা লাভ করার সুযোগ পেল। এতক্ষণ বিজয়া একটি কথাও বলেনি। এইবার বিজয়ার সর্বাঙ্গ চঞ্চল হয়ে উঠল, কিন্তু তবুও সে নিঃশব্দেই বসে রইল। আমার দুটি সন্তানের একটি প্রচণ্ড কর্মী, আর একটি হৃদয় যেন স্নেহ মমতা করুণার নির্ঝর। একজন যেমন কাজে উন্মাদ, আর একজন তেমনি দয়ায় মায়ায় পাগল। আমি কাল থেকে শুধু স্তব্ধ হয়ে ভাবছি, ভগবান এই দুটিকে যখন জুড়ি মিলিয়ে তার রথ চালাবেন, তখন দুঃখের সংসারে না জানি কি স্বর্গই না নেমে আসবে। আমার আর এক প্রার্থনা মা, এই অলৌকিক বস্তুটি চোখে দেখবার জন্য তিনি যেন আমাকে একটি দিনের জন্য জীবিত রাখেন। অথচ আশ্চর্য, ধর্মের প্রতিও তো তার সোজা অনুরাগ নয়। মন্দির প্রতিষ্ঠা নিয়ে কি প্রাণান্ত পরিশ্রমী না সে করেছে। যে তাকে জানে না, সে মনে করবে বিলাসের ব্রাহ্ম ধর্ম ছাড়া বুঝি সংসারে আর কোনো উদ্দেশ্যই নেই। শুধু এর জন্যই সে বুঝি বেঁচে আছে, এছাড়া আর বুঝি সে কিছু জানে না। কিন্তু কি ভুল দেখো মা, নিজের ছেলের কথায় এমনই অভিভূত হয়ে পড়েছি যে তোমাকেই বোঝাচ্ছি, যেন আমার চেয়ে তাকে তুমি কম বুঝেছ, যেন আমার চেয়ে তার তুমি কম মঙ্গলাকাঙ্ক্ষিনী। আমার এত আনন্দ তো শুধু সেই জন্যই মা, আমি যে তোমার হৃদয়ের ভিতরটা আরশির মতো স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমার কল্যাণের হাতখানি যে বড় উজ্জ্বল দেখা যাচ্ছে। আর তাও বলি, তুমি ছাড়া এ কাজ করতে পারেই বা কে, করবেই বা কে? তার ধর্ম অর্থ কাম মোক্ষ সকলের যে তুমি সঙ্গিনী। তোমার হাতেই যে তার সমস্ত শুভ নির্ভর করছে। তার শক্তি, তোমার বৃদ্ধি। সে ভার বহন করে চলবে, তুমি পথ দেখাবে, তবেই তো দুজনের জীবন একসঙ্গে সার্থক হবে মা। সেই জন্যই তো আজ আমার সুখ ধরছে না। আজ যে চোখের উপরে দেখতে পেয়েছি, বিলাসের আর ভয় নেই। তার ভবিষ্যতের জন্য আমাকে একটি মুহূর্তের জন্য আর আশঙ্কা করতে হবে না। কিন্তু জিজ্ঞাসা করি, এত চিন্তা, এত জ্ঞান, ভবিষ্যৎ জীবন সফল করে তোলবার এত বড় বুদ্ধি, ওইটুকু মাথার মধ্যে এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে মা? আমি যে একেবারে অবাক হয়ে গেছি। রাসবিহারী ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠে পড়লেন। ইস, 10টা বাজে যে, একবার দয়ালের স্ত্রীকে দেখতে যেতে হবে যে। এখন তিনি কেমন আছেন? ভালোই আছেন,
হ্যাঁ, কিন্তু আসল কথাটা যে এখনো বলা হয়নি। তোমার এই বুড়ো কাকাবাবুর একটি অনুরোধ তোমাকে রাখতে হবে বিজয়া। বলো রাখবে? হ্যাঁ বলুন। সে হবে না, সন্তানের এই আবদারটি মাকে রাখতেই হবে। বলো রাখবে? সে যে শুধু আহার নিদ্রাই পরিত্যাগ করেছে তাই নয়, অনুতাপেও দগ্ধ হয়ে যাচ্ছে জানি, কিন্তু তোমাকে মা এক্ষেত্রে একটু শক্ত হতে হবে। কাল অভিমানে সে আসেনি, কিন্তু আজ আর থাকতে পারবে না, এসেই পড়বে, কিন্তু ক্ষমা চাইবা মাত্রই যে মাপ করবে সে হবে না। এই আমার একমাত্র অনুরোধ। যে অন্যায়ের শাস্তি তাকে দিয়েছ, অন্তত সে শাস্তি আরো একটা দিন সে ভোগ করুক। বিজয়া মনে মনে ভীত হয়ে উঠল। তার মুখের ভাব কটাক্ষে লক্ষ্য করে রাসবিহারী বললেন, তোমার নিজের যে কত কষ্ট হচ্ছে সে কি আমার অগোচর আছে মা? তোমাকে কি চিনি নে? তুমি আমারই তো মা, বরঞ্চ তার চেয়েও বেশি ব্যথা পাচ্ছ সেও আমি জানি, কিন্তু অপরাধের শাস্তি পূর্ণ না হলে যে প্রায়শ্চিত্ত হয় না। এই গভীর দুঃখ আরো একটা দিন সহ্য না করলে যে সে মুক্ত হবে না। শক্ত না হতে পারো, তার সঙ্গে দেখা করো না, কিন্তু আজ সে বিফল হয়েই ফিরে যাক। এই যন্ত্রণা আরো কিছু তাকে ভোগ করতে দাও, এই আমার একান্ত অনুরোধ বিজয়া। রাসবিহারী চলে গেলে বিজয়া অকৃত্রিম বিস্ময়ে আবিষ্টের ন্যায় স্তব্ধ হয়ে বসে রইল। এই সব কথা, এরকম ব্যবহার তার কাছে সে একেবারেই প্রত্যাশা করেনি, বরং ঠিক বিপরীতটাই আশঙ্কা করে তার আগমনের সঙ্গে সঙ্গেই নিজেকে সে শক্ত করে তুলতে মনে মনে চেষ্টা করেছিল। বিলাস একা আঘাত খেয়ে চলে গেছে, কিন্তু প্রতিঘাতের বেলা সে যে একলা আসবে না, এবং তখন রাসবিহারীর সাথে তার যে একটা অত্যন্ত কড়া রকমের বোঝাপড়ার সময় আসবে, তার সমস্ত বিভৎসতার নগ্ন মূর্তিটা কল্পনায় আসা থেকে বিজয়ার মনে তিলমাত্র শান্তি ছিল না। এখন বৃদ্ধ ধীরে ধীরে বেরিয়ে গেলে শুধু তার বুকের ওপর থেকে ভয়ের একটা গুরু ভার পাথর নেমে গেল তাই নয়, সে যে একসময় এই লোকটিকে আন্তরিক শ্রদ্ধা করত সে কথাও মনে পড়ল, এবং কেন যে এত বড় শ্রদ্ধাটা ধীরে ধীরে সরে গেল তারও ঝাপসা আভাসগুলো সঙ্গে সঙ্গে মনে পড়ে আজ তাকে যন্ত্রণা দিতে লাগল। এমনও একটা সংশয় তার মনের মধ্যে উঁকি মারতে লাগল, হয়তো সে এই বৃদ্ধের যথার্থ সংকল্প না বুঝেই তাঁর প্রতি মনে মনে অবিচার করেছে, এবং তার পরলোকগত পিতৃআত্মা আবাল্য সুহৃদের প্রতি এই অন্যায়ে ক্ষুব্ধ হয়েছেন। সে বারবার নিজেকে বলতে লাগল, কই, তিনি তো সত্যিকার অপরাধের বেলায় তার নিজের ছেলেকেও মাপ করেননি, বরঞ্চ আমি যেন তাকে সহজে ক্ষমা করে তার শাস্তিভোগের পরিমাণটা কমিয়ে না দিই, তিনি বারবার সেই অনুরোধই করেছিলেন। আরও একটা কথা, বৃদ্ধের সকল অনুরোধ উপরোধ আন্দোলন আলোচনার মধ্যে যে ইঙ্গিতটা সবের চেয়ে গোপন থেকেও সবচেয়ে বেশি পরিষ্কার হয়ে উঠেছিল সেটা বিলাসের অসীম ভালোবাসা, এবং এরই অবশ্যম্ভাবী ফল প্রবল ঈর্ষা। এই জিনিসটা বিজয়ার নিজের কাছেও অজ্ঞাত ছিল তা নয়, কিন্তু বাইরের আলোড়নে তা যেন নূতন তরঙ্গ তুলে তার বুকে এসে লাগল। এতদিন যা শুধু তার হৃদয়ের তলদেশেই থিতিয়ে পড়েছিল, তাই বাইরের আঘাতে ফুলে উঠে হৃদয়ের উপরে ছড়িয়ে পড়তে লাগল। তাই রাসবিহারী বহুক্ষণ চলে গেলেও তাঁর আলাপের ঝঙ্কার দুই কানের মধ্যে নিয়ে বিজয়া তেমনি নিঃশব্দে জানালার বাইরে চেয়ে বিভোর হয়ে বসে রইল। ঈর্ষা বস্তুটা সংসারে চিরদিনই নিন্দিত সত্য, তবুও সেই নিন্দিত দ্রব্যটা আজ বিজয়ার চোখে বিলাসের অনেকখানি মলিনতা ফিকে করে দিল।
এবং যাকে প্রতিপক্ষ কল্পনা করে এই দুই পিতাপুত্রের হাজার রকমের প্রতিহিংসার বিভীষিকা কাল থেকে তার প্রত্যেক মুহূর্ত নিরুদ্যম ও নির্জীব করে আনছিল, আজ আবার তাদেরকেই নিজের লোক ভাবতে পেরে সে যেন হাঁপ ফেলে বাঁচল। ঠিক এই সময় কালীপদ এসে বলল, মাঠান, তাহলে আমার এখন যাওয়া হলো না বলে বাড়িতে আর একখান চিঠি লিখিয়ে দিই? হ্যাঁ, আচ্ছা, না হয় আমি বলি কি কালীপদ, চিঠি যখন লিখে দেওয়াই হয়েছে তখন মাসখানেকের জন্য একবার বাড়িতে ঘুরে এসো। ওর কথাটাও থাক, তোমারও অনেকদিন বাড়ি যাওয়া হয়নি, কি বলো? আচ্ছা, আমি তাহলে মাসখানেক ঘুরেই আসি মাঠান। কথাটা বলে কালীপদ চলে গেলে এই দুর্বলতায় বিজয়ার কি একরকম যেন ভারী লজ্জা করতে লাগলো, কিন্তু তাই বলে তাকে আরেকবার ফিরে ডেকে বারণ করতেও পারল না। সেও লজ্জা করতে লাগলো। পাঁচিলের ধারে যে কটা ঘর নিয়ে বিজয়ার জমিদারির কাজকর্ম চলত, তার সামনেই এক সার ঘন পাতায় ঢাকা লিচু গাছ থাকায় বসত বাড়ির উপরের বারান্দা থেকে ঘরগুলোর কিছুই প্রায় দেখা যেত না। তাছাড়া পূর্ব দিকের পাঁচিলের গায়ে যে ছোট দরজাটা ছিল তা দিয়ে যাতায়াত করলে কর্মচারীদের কে কখন আসছে যাচ্ছে তার কিছুই জানবার জো ছিল না। সেই থেকে দয়াল বাড়ির মধ্যে আর আসেননি। কাজ করতে কাছারিতে আসেন কি না সংকোচবশত সে খবরও বিজয়া নেয়নি। আর বিলাসবিহারী যে এদিক মারান না তা কারো কেউ কোনো প্রশ্ন না করেই সে স্বতঃসিদ্ধের মতো মেনে নিয়েছিল। মাঝে শুধু একদিন সকালে মিনিট 10 জন্য রাসবিহারী দেখা করতে এসেছিলেন, কিন্তু সাধারণভাবে 2-4টে অসুখের কথাবার্তা ছাড়া আর কোনো কথাই হয়নি। মানুষের মনের কথা অন্তর্যামীই জানুন, কিন্তু মুখের যেটুকু প্রসন্নতা এবং সৌহার্দ্য নিয়ে সেদিন তিনি পুত্রের বিরুদ্ধে ওকালতি করে গিয়েছিলেন, কোনো অজ্ঞাত কারণে সে ভাব তাঁর পরিবর্তিত হয়েছে নিশ্চয় বুঝে বিজয়া উদ্বেগ অনুভব করেছিল। মোটের ওপর সবটুকু জড়িয়ে একটা অতৃপ্তি অস্বস্তির মধ্যেই তার দিন কাটছিল। এমন করে আরও কয়েকদিন কেটে গেল। আজ বিকেল বেলায় বিজয়া বাড়ির কাছাকাছি নদীর তীরে একটু বেড়াবার জন্য একা বার হচ্ছিল। বৃদ্ধ নায়েব মশাই এক তারা খাতাপত্র বগলে নিয়ে সামনে এসে দাঁড়ালেন আর ভক্তি ভরে নমস্কার করে জিজ্ঞাসা করলেন, মা, আপনি কি কোথাও বার হচ্ছেন? কানাই সিং কই? এই কাছেই একটুখানি নদীর তীরে ঘুরে আসছি। দারোয়ানের দরকার নেই। আমাকে কি আপনার কোনো আবশ্যক আছে? একটু ছিল মা, না হয় কালকেই হবে। দরকার যদি একটুখানি হয় তো আজই বলুন না। এত খাতাপত্র নিয়ে কোথায় চললেন? আপনার কাছে এসেছি। গত বছরের হিসেবটা সারা হয়েছে, মিলিয়ে দেখে একটা দস্তখত করে দিতে হবে। তাছাড়া ছোটবাবু হুকুম দিয়েছেন হাল সনের জমা খরচটাতেও রোজ তারিখে আপনার সই নেওয়া চাই। এ হুকুম ছোটবাবু কবে দিলেন? আজ সকালেই দিয়েছেন। আজ সকালে তিনি এসেছিলেন? তিনি তো রোজই আসেন মা। এখন তিনি কাছারি ঘরে আছেন? এই তো আমাকে পাঠিয়ে দিয়ে এই মাত্র চলে গেলেন। সেদিনের হাঙ্গামা কোনো আমলারই অজানা ছিল না। নায়েব বিজয়ার প্রশ্নের ইঙ্গিত বুঝে ধীরে ধীরে অনেক কথাই বলল। বিলাসবিহারী রোজ ঠিক 11টার সময়ে কাছারিতে উপস্থিত হন। কারো সাথে বিশেষ কোনো কথাবার্তা বলেন না। নিজের মনে কাজ করে 5টার সময় বাড়ি ফিরে যান। দয়ালবাবুর বাড়িতে অসুখ আরোগ্য না হওয়া পর্যন্ত তাঁর আসবার দরকার নেই বলে তাঁকে ছুটি দিয়েছেন, ইত্যাদি অনেক ব্যাপার মনিবের গোচর করল।
বিজয়া লজ্জিত মুখে নীরবে সমস্ত কাহিনী শুনল। বিলাস এই নতুন নিয়ম নিদারুণ অভিমান বশেই প্রবর্তিত করেছে। তবুও এমন কথাও বলল না যে এতদিন যাঁর সই নিয়ে কাজ চলছিল আজও চলবে, তার নিজের সইয়ের প্রয়োজন নেই। বরং বিজয়া বলল, এগুলো থাক, কাল সকালে একবার এসে আমার সই নিয়ে যাবেন। নায়েবকে বিদায় দিয়ে সেইখানি স্তব্ধ হয়ে বসে রইল বিজয়া। বাইরে দিনের আলো ক্রমশ নিভে এলো এবং প্রতিবেশীদের ঘরে ঘরে শাঁখের শব্দে সন্ধ্যার শান্ত আকাশ চঞ্চল হয়ে উঠল। তবুও তার উঠবার লক্ষণ দেখা গেল না। আরও কতক্ষণ যে সে এমনি একভাবে বসে কাটাতো বলা যায় না। কিন্তু বেহারা আলো হাতে করে ঘরে ঢুকেই হঠাৎ অন্ধকারের মধ্যে কর্ত্রীকে একা দেখে যেমন চমকে উঠল, বিজয়া নিজেও তেমনই লজ্জা পেয়ে উঠে দাঁড়াল এবং বাইরে এসেই সে একেবারে স্তম্ভিত হয়ে গেল। যে জিনিসটি তার চোখে পড়ল সে তার সুদূর কল্পনারও অতীত। সে কি কোনো কারণে কোনো ছলেও আর এ বাড়িতে পা দিতে পারে? অথচ সেই প্রায় অন্ধকারেও স্পষ্ট দেখা গেল সেদিনের সেই সাহেবটি হ্যাট সমেত প্রায় 6.5 ফুট দীর্ঘ দেহ নিয়ে গেটের মধ্যে প্রবেশ করেছে এবং সাধারণ বাঙালির অন্তত 2.5 গুণ লম্বা পা ফেলে এই দিকেই আসছে। আজ আর তাকে পুলিশ কর্মচারী বলে ভুল হয়নি, কিন্তু আনন্দের সেই অপরিমিত দীপ্ত রেখাটিকে তার বিশ্বজোড়া ভয় ও নিরাশার অন্ধকার চোখের পলকে গিলে ফেলল। গাছপালায় ঘেরা আঁকা বাঁকা পথের মাঝে মাঝে তার দেহ অদৃশ্য হতে লাগলো বটে, কিন্তু পথের কাঁকরে তার জুতোর শব্দ ক্রমেই কাছে আসতে লাগলো। বিজয়া মনে মনে বুঝল তাকে অভ্যর্থনা করে বসানো ভয়ানক অন্যায়, কিন্তু দরজার বাইরে থেকে অবহেলায় বিদায় দেওয়াও যে অসাধ্য। এই অবস্থা সংকট থেকে পরিত্রাণের উপায় কোনো দিকে খুঁজে না পেয়ে যে মুহূর্তে পথের বাঁকে কামিনী গাছের পাশে সেই দীর্ঘ রিজু দেহ তার সামনে এসে পড়ল, সেই মুহূর্তেই সে পিছন দিকে ফিরে দ্রুত বেগে তার ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করল। বৃদ্ধ নায়েব কিছুই লক্ষ্য করেনি, নিজের মনেই চলছিল। হঠাৎ সাহেব দেখে ত্রস্ত হয়ে উঠল, কিন্তু সাহেবের প্রশ্নে চিনতে পেরে আশ্বস্ত এবং নিরুদ্বিগ্ন মনে জবাব দিল, হ্যাঁ, বাইরের ঘরেই আছেন। কথাটা বলে নায়েব চলে গেল। প্রশ্ন এবং উত্তর দুই বিজয়ার কানে গেল। কিছুক্ষণ পরেই ঘরে ঢুকে নরেন্দ্র নমস্কার করল। লাঠি এবং টুপি টেবিলের ওপর রেখে সহাস্যে বলল, এই যে দেখছি আমার ওষুধে চমৎকার ফল হয়েছে, বাহ। কিছু আগেই বিজয়া মনে মনে ভাবছিল আজ সে বুঝি চোখ তুলে চাইতেও পারবে না, একটা কথার জবাব পর্যন্ত তার মুখে ফুটবে না। কিন্তু আশ্চর্য এই যে এই লোকটির কণ্ঠস্বর শোনা মাত্রই শুধু যে তার দ্বিধা সংকোচী ভোজবাজির মতো অন্তর্হিত হয়ে গেল তাই নয়, তার হৃদয়ের অন্ধকার অজ্ঞাত কোণে সুর বাঁধা বীণার তারের উপর কে যেন না জেনেই আঙুল বুলিয়ে দিল এবং এক মুহূর্তেই তার সমস্ত বিষাদ ভুলে বলে উঠল, কি করে জানলেন? আমাকে দেখে না কারো কাছে শুনে? শুনে। কেন, আপনি কি দয়ালবাবুর কাছে শোনেননি যে আমার ওষুধ পর্যন্ত খেতে হয় না, শুধু প্রেসক্রিপশনটার ওপর একবার চোখ বুলিয়ে চিঁড়ে ফেলে দিলেও অর্ধেক কাজ হয়ে যায়? ও তাই বুঝি বাকি অর্ধেকটা সারাবার জন্য দয়া করে আবার ওষুধ লিখে দিতে এসেছেন? বাস্তবিক বলছি, এ এক আচ্ছা তামাশা। তাই বুঝি এত খুশি হয়েছেন? খুশি হয়েছি? একেবারে না। অবশ্য এ কথা একেবারে অস্বীকার করতে পারিনি যে শুনেই প্রথমে একটু আমোদ বোধ করেছিলাম, কিন্তু তারপরেই বাস্তবিক দুঃখিত হয়েছি। বিলাসবাবুর মেজাজটা তেমন ভালো নয়, সত্যি অকারণে খামোখা রেগে উঠে পরকে অপমান করে বসেন, কিন্তু
তাই বলে আপনিও যে অসহিষ্ণু হয়ে কতকগুলো অপমানের কথা বলে ফেলবেন সেও তো ভালো নয়। ভেবে দেখেন দেখি, কথাটা প্রকাশ পেলে ভবিষ্যতে কত বড় একটা লজ্জা এবং ক্ষোভের কারণ হবে। আমাকে বিশ্বাস করুন, বাস্তবিকই শুনে অত্যন্ত দুঃখিত হয়েছি। আমার জন্য আপনাদের মধ্যে এরূপ একটা অপ্রীতিকর ঘটনা ঘটল। কিন্তু হাসিও চাপতে পারছেন না কেন আপনি বারবার তাই মনে করছেন? যথার্থই আমি অতিশয় ক্ষুণ্ণ হয়েছি, কিন্তু তখন আমি আপনাদের সম্বন্ধে কিছুই জানতাম না। সেই দিনই নিচে তার বাবা সমস্ত কথা জানিয়ে বললেন ঈর্ষা। দয়ালবাবুও কাল তাই বললেন। শুনে আমি কি লজ্জা পেয়েছি আপনাকে বলতে পারিনি। কিন্তু এত লোকের মধ্যে আমাকে ঈর্ষা করবার মতো কি আমার আছে আমি তাও তো ভেবে পাইনি। আপনারা ব্রাহ্ম সমাজে, আবশ্যক হলে সকলের সঙ্গে কথা কন, আমার সঙ্গেও কয়েছেন। এতে এমন কি দোষ তিনি দেখতে পেয়েছেন আমি তো খুঁজে পাইনি। যাই হোক, আমাকে আপনারা মাফ করবেন। আর ওই বাংলায় কি বলে অভিনন্দন। আমিও আপনাকে তাই জানিয়ে যাচ্ছি, আপনারা সুখী হন। সে নিজের আচরণের উল্লেখ করতে গিয়েও বিজয়ার সেদিনের আচরণ সম্বন্ধে লেশমাত্র ইঙ্গিত করেনি। বিজয়া সেইটা লক্ষ্য করেছিল, কিন্তু তার শেষ কথাটায় বিজয়ার দু চোখ হঠাৎ জলে ভরে গেল। সে ঘাড় ফিরিয়ে কোনো মতে চোখের জল সামলাতে লাগল। আচ্ছা, সেদিন কালীপদকে দিয়ে হঠাৎ স্টেশনে মাইক্রোস্কোপটা পাঠিয়েছিলেন কেন বলুন তো? আপনার জিনিস আপনি নিজেই তো ফিরে চেয়েছিলেন। তা বটে, কিন্তু দামের কথাটা তো তাকে দিয়ে বলে পাঠাননি। তাহলে তো আমার না, জ্বরের ওপর আমার ভুল হয়েছিল, কিন্তু সে ভুলের শাস্তিও তো আপনি আমায় কম দেননি। কিন্তু কালীপদ যে বললে, সে আমি শুনেছি, কিন্তু সে যাই বলুক, আপনাকে উপহার দেওয়ার মতো স্পর্ধা আমার থাকতে পারে এমন কথা আপনি কি করে বিশ্বাস করলেন? আর সত্যিই তাই যদি করে থাকি, নিজের হাতে কেন শাস্তি দিলেন না? কেন চাকরকে দিয়ে আমার অপমান করলেন? আপনার আমি কি করেছিলুম? নরেন লজ্জিত এবং অত্যন্ত আশ্চর্য হয়ে বিজয়ার মুখের দিকে চেয়ে দেখল সে ঘাড় ফিরিয়ে জানালার বাইরে চেয়ে আছে। মুখ তার চোখে পড়ল না, চোখে পড়ল শুধু তার গলার উপর হেরের কণ্ঠের একটুখানি দীপালোকে বিচিত্র রশ্মি প্রতিফলিত করছে। দুজনেই কিছুক্ষণ চুপ থাকার পর নরেন্দ্র ধীরে ধীরে বলল, কাজটা যে আমার ভালো হয়নি সে আমি তখনই টের পেয়েছিলাম, কিন্তু ট্রেন তখন ছেড়ে দিয়েছিল। কালীপদর দোষ কি? তার উপর রাগ করা কিছুতেই আমার উচিত হয়নি। দেখুন, এই ঈর্ষা জিনিসটা যে কত মন্দ এবার আমি ভালো করেই টের পেয়েছি। ও যে শুধু নিজের ঝোঁকেই বেড়ে চলে তাই নয়, সংক্রামক ব্যাধির মতো অপরকেও আক্রমণ করতে ছাড়ে না। এখন তো আমি বেশ জানি আমাকে ঈর্ষা করার মতো ভ্রম বিলাসবাবু আর কিছু হতেই পারে না। তার বাবাও সেজন্য লজ্জা এবং দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু আপনি শুনে আশ্চর্য হবেন যে আমার নিজেরও তখন বড় কম ভুল হয়নি। আপনার ভুল কি রকম? আমাকে নিরর্থক ওরকম অপমান করায় আপনি যে সত্যিই ক্লেশ বোধ করেছিলেন সে তো আপনার কথা শুনে সবাই বুঝতে পেরেছিল। তার উপর রাসবিহারীবাবু যখন নিচে গিয়ে তার ছেলের ওই ঈর্ষার কথাটা তুলে আমাকে দুঃখ করতে নিষেধ করলেন, তখন হঠাৎ আমার দুঃখটা আবার যেন বেড়ে গেল। কেবলই মনে হতে লাগলো নিশ্চয় কিছু কারণ আছে, নইলে শুধু শুধু কেউ কাউকে ঈর্ষা হিংসা করে না। আপনাকে আজ আমি যথার্থ বলছি, তারপরের ৮-১০ দিন বোধ করি ২৪ ঘন্টার মধ্যে ২৩ ঘন্টাই শুধু আপনাকেই ভাবতুম, আর আপনার অসুখের মধ্যে বলা সেই কথাগুলোই মনে পড়ত। তাই তো বলছিলুম, কি ভয়ানক ছোঁয়াচে রোগ, কাজকর্ম চুলোয় গেল, দিবারাত্রি আপনার কথাই শুধু মনের মধ্যে ঘুরে বেড়ায়। এর কি আবশ্যক ছিল বলুন তো? আর শুধু কি তাই, ২-৩ দিন এই পথে অনর্থক হেঁটে গেছি কেবল আপনাকে একবার দেখার জন্য। আরে
দিন কতক সে আচ্ছা পাগলা ভূত আমার ঘাড়ে চেপেছিল। বিজয়া মুখ ফিরিয়ে চাইল না, একটা কথার জবাব দিল না। চুপ করে উঠে পাশের দরজা দিয়ে বাড়ির ভেতরে চলে গেল এবং আর একজনের মুখের হাসি চোখের পলকে নিভে গেল। যে পথে সে বেরিয়ে গেল সেই অন্ধকারের মধ্যেই নির্নিমেষে চেয়ে নরেন অত বুদ্ধি হয়ে শুধু ভাবতে লাগলো, না জেনে আবার কোন নতুন অপরাধের সৃষ্টি সে করে বসল। তারপর বেহারা যখন তাকে এসে বলল সে যেন কোথাও না যায়, তার জন্য চা তৈরি হচ্ছে, তখন নরেন ব্যস্ত হয়েই বলেছিল তার চায়ে দরকার নেই। কিন্তু বেহারা জানিয়েছিল মা তাকে বসতে বলে দিয়েছেন। নরেন্দ্র এই কথাতেও কম আশ্চর্য বোধ করল না। প্রায় মিনিট 15 পরে চাকরের হাতে চা এবং নিজের হাতে জলখাবারের থালা নিয়ে বিজয়া প্রবেশ করল। সে যে হাজার চেষ্টা করেও তার মুখের ওপর থেকে কান্নার ছায়া মুছে ফেলতে পারেনি তা অস্পষ্ট দীপালোকে হয়তো কারো চোখে পড়ত না, কিন্তু ডাক্তারের অভ্যস্ত চোখকে সে ফাঁকি দিতে পারল না। কিন্তু এবার আর সে দুম করে কোনো মন্তব্য প্রকাশ করল না। অল্প কিছুদিনের মধ্যে সে অনেক বিষয়েই সতর্ক হতে শিখেছিল। যেদিন প্রায় অপরিচিত হয়েও মনের সামান্য কৌতূহল ও ইচ্ছার চাঞ্চল্য দমন করতে না পেরে হাত দিয়ে বিজয়ার মুখ তুলে ধরেছিল, আজ আর তার সেদিন ছিল না। তাই সে চুপ করেই রইল। চাকর টেবিলের ওপর চা রেখে দিয়ে গেল। বিজয়া তারই পাশে খাবারের থালা রেখে নিজের জায়গায় গিয়ে বসল। নরেন সাথে সাথে থালাটা কাছে টেনে নিয়ে এমনভাবে খাওয়ায় মন দিল যেন এই জন্যই সে অপেক্ষা করছিল। মিনিট 5-6 নিঃশব্দে কাটবার পর বিজয়াই প্রথমে কথা বলল। নীরবতার গোপন ভার সে আর সহ্য করতে না পেরে হঠাৎ যেন জোর করেই হাসল। কই, আপনার সেই পাগলা ভূতটার কথা শেষ করলেন না? কার কথা বলছেন? সেই পাগলা ভূতটা যে দিন কতক আপনার কাঁধে চেপেছিল, সে নেমে গেছে তো? হ্যাঁ, গেছে। যাক, তাহলে বেঁচে গেছেন বলুন। তা না হলে আপনাকে আরো কতদিন যে ঘোড়দৌড় করিয়ে নিয়ে বেড়াতো কে জানে। হ্যাঁ। বিজয়া আবার ভালো একটা কিছু বলতে চাইল বটে, কিন্তু হঠাৎ আর কোনো কথা খুঁজে না পেয়ে কেবল আকণ্ঠ উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস চেপে নিয়ে চুপ করে গেল। পরের ঘাড়ের ভূত ছাড়ার আনন্দের জের টেনে চলা আর কিছুতেই তার শক্তিতে কুলোল না। আবার কিছুক্ষণ পর্যন্ত সমস্ত ঘরটা স্তব্ধ হয়ে রইল। নরেন ধীরে সুস্থে চায়ের বাটিটা নিঃশেষ করে টেবিলের উপর রেখে দিল। পকেট থেকে ঘড়ি বের করে বলল, আর 10 মিনিট সময় আছে, আমি চললুম। কলকাতায় ফিরে যাবার এই বুঝি শেষ ট্রেন? নরেন উঠে দাঁড়িয়ে টুপিটা মাথায় দিল। আরও একটা আছে বটে, সে কিন্তু ঘন্টা দেড়েক পরে। চললুম, নমস্কার। লাঠিটা তুলে একটু দ্রুত পায়েই ঘর থেকে বেরিয়ে গেল। একদিন বিকেলে কাছারির বেহারা এসে জানালো বিলাসবাবু দেখা করতে চান। ব্যাপারটা একেবারেই নতুন। বিজয়া চিঠি লিখছিল। সে মুখ না তুলেই বলল, আসতে বলো। বিজয়ার মনের ভেতরটা অজানা আশঙ্কায় দুলতে লাগল। কিন্তু বিলাস প্রবেশ করতেই সে উঠে দাঁড়িয়ে শান্তভাবে নমস্কার করল। আসুন। কাজের ভিড়ে আসতে পারি না। তোমার শরীর ভালো আছে? হ্যাঁ। সেই ওষুধটাই চলছে? বিজয়া এর উত্তর দিল না, কিন্তু বিলাসও প্রশ্নের পুনরুক্তি করল না। কাল নববর্ষের নূতন দিন। আমার ইচ্ছে হয় সকলকে একত্র করে কাল সকালবেলা একটু ভগবানের নাম করার। এ তো খুব ভালো কথা। হ্যাঁ, ভালো কথা।
কিন্তু নানা কারণে মন্দিরে যাওয়ার সুবিধে হলো না। যদি তোমার অমত না হয় তো আমি বলি এখানেই। ঘরটাকে একটুখানি ফুল পাতা লতা দিয়ে সাজালে ভালো হয় না? আপনাদের বাড়িতে তো ফুলের অভাব নেই। যদি মালিকে হুকুম দিয়ে কাল ভোর থাকতেই, কি বলেন, হতে পারে নাকি? বেশ, আমি আমি সমস্ত বন্দোবস্ত ঠিক করে দেব। কাল তো বছরের প্রথম দিন। আচ্ছা, আমি বলি কি, অমনি একটু খাওয়া দাওয়ার আয়োজন করলে কি? বিলাস এ প্রস্তাবও অনুমোদন করল এবং উপাসনার ঘরে জলযোগের আয়োজন যাতে ভালো রকম হয় সে বিষয়ে নায়েবকে হুকুম দিয়ে যাবে জানালো। আরও 2-4টে সাধারণ কথাবার্তার পরে সে সেদিন বিদায় গ্রহণ করলে বহুদিনের পরে বিজয়ার মনের মধ্যে তৃপ্তি আর উল্লাসের দক্ষিণা বাতাস বইতে লাগল। সেদিনকার সেই প্রকাশ্য সংঘর্ষের পর থেকে অব্যক্ত গ্লানির আকারে যে বস্তুটি তাকে সর্বদা দুঃখ দিচ্ছিল তার ভার যে কত ছিল আজ নিষ্কৃতি পেয়ে সে যেমন অনুভব করল, এমন বোধ হয় আর কোনোদিন করেনি। তাই আজ তার ব্যথার সঙ্গে সঙ্গে মনে হতে লাগল এই কয়েকদিনের মধ্যেই বিলাস পূর্বেকার অপেক্ষা যেন অনেকটা রোগা হয়ে গিয়েছে। অপমান আর অনুশোচনার আঘাত এর প্রকৃতিকে যে পরিবর্তিত করে দিয়েছে তা চোখের ওপর সুস্পষ্ট দেখতে পেয়ে অজ্ঞাতসারে বিজয়ার দীর্ঘশ্বাস পড়ল এবং বৃদ্ধ রাসবিহারীর সেদিনের কথাগুলো চুপ করে মনে মনে আলোচনা করতে লাগল। বিলাসবিহারী তাকে যে অত্যন্ত ভালোবাসে তা ভাষায়, ইঙ্গিতে, ভঙ্গিতে সর্বপ্রকারই ব্যক্ত করা হয়েছে। অথচ একটা দিনের জন্য সঙ্গোপনে এই ভালোবাসার কথা বিজয়ার মনে স্থান পায় না, বরঞ্চ সন্ধ্যার ঘনীভূত অন্ধকারে একাকী ঘরের মধ্যে সঙ্গবিহীন প্রাণটা যখন ব্যথায় ব্যাকুল হয়ে ওঠে তখন কল্পনার নিঃশব্দ পদসঞ্চারে ধীরে ধীরে যে এসে তার পাশে বসে সে বিলাস নয়, সে আর একজন। অলস মধ্যাহ্নে বইয়ে যখন মন বসে না, সেলাইয়ের কাজও অসহ্য বোধ হয়, প্রকাণ্ড শূন্য বাড়িটা সূর্যের প্রখর তাপে খাঁ খাঁ করতে থাকে, তখন সুদূর ভবিষ্যতে একদিন এই শূন্য গৃহই পূর্ণ করে যে ঘরকন্যার স্নিগ্ধ ছবিটি তার অন্তরে ধীরে ধীরে জেগে উঠতে থাকে তার মধ্যে কোথাও বিলাসের জন্য এতটুকু স্থান থাকে না। অথচ যে লোকটি সমস্ত জায়গা জুড়ে বসে সংসার যাত্রার দুর্গম পথে সহায় বা সহযোগী হিসাবে মূল্য তার বিলাসের অপেক্ষা অনেক কম, সে যেমন অপটু তেমনি নিরুপায়। বিপদের দিনে এর কাছে কোনো সাহায্যই মিলবে না, তবুও এই অকেজো মানুষটারই সমস্ত অকাজের বোঝা সে নিজে সারা জীবন মাথায় নিয়ে চলছে মনে করতেও বিজয়ার সমস্ত দেহ মন অপরিমিত আনন্দ বেগে থরথর করে কাঁপতে থাকে। বিলাস চলে গেলে বিজয়ার এই মনোভাবের আজও যে কোনো ব্যতিক্রম ঘটল তা নয়, কিন্তু আজ সে বিনা প্রার্থনায় বিলাসের দোষের পুনর্বিচারের ভার হাতে তুলে নিল এবং ঘটনার চক্রে তার স্বভাবের যে পরিচয় প্রকাশ পেয়েছে, বাস্তবিক স্বভাব যে তার এত হীন নয়, কারো সাথে কোনো তর্ক না করে সে আপনা আপনি তা মেনে নিল। এমনকি নিরতিশয় উদারতার সাথে এও আজ সে নিজের কাছে গোপন করল না যে বিলাসের মতো মানসিক অবস্থায় পড়ে জগতের অধিকাংশ লোকই হয়তো ভিন্নরূপ আচরণ দেখাতে পারত না। সে যে ভালোবেসেছে এবং ভালোবাসার অপরাধী তাকে লাঞ্ছিত এবং দণ্ডিত করেছে এই বারবার মনে করে আজ সে করুণা মিশ্রিত মমতার সাথে তাকে মার্জনা করল।